আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি আমরা প্রত্যেকে ভালো আছি এবং সুস্থ আছি। আমাদের ধারাবাহিক লিখিত অংশের বাংলা ক্লাস শেষ হয়েছে এবং আজকে হচ্ছে আমাদের রিটেনের 2 নাম্বার ক্লাস। সেটা হচ্ছে ইংরেজি লিখিতের 2 নাম্বার ক্লাস। তোমরা গতকালকে ঠিক এই সময় ইংলিশ রিটেনের একটা ক্লাস করছিলে এবং সেটাতে তোমরা দেখছো যে বি ইউনিট ইংলিশে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। বিশেষ করে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ। আর আরেকটা ইম্পর্টেন্ট যে জায়গাটা প্যারাগ্রাফের পরে এটা কোনটা জানি ছিল আমার, ওই দুইটা জায়গা আমরা ক্লিয়ার করছি। সো আমি একটু অপেক্ষা করব, তোমরা সবাই একটু যুক্ত হয়ে যাও এবং আজকে বেশি না, জাস্ট ভাইয়া হয়তো 15 থেকে 20 মিনিট একটু তোমাদের সাথে থাকবো। এই 15-20 মিনিটের মধ্যে ভাইয়া তোমাকে রিটেনের বাকি অংশটা একটু গুছিয়ে দেবে, কেমন? ওকে 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 ওকে। ওয়ালাইকুম আসসালাম। ধারাবাহিক লিখিত অংশ। ওকে ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা যেখান থেকে যুক্ত হয়েছো প্রত্যেককে ওয়েলকাম। আমরা সবাই একটু দ্রুত করে হাজির হয়ে বা একটু স্লাইডটা বের করি, তোমরা একটু দ্রুত করে চলে আসো। কারণ আজকে হচ্ছে আমাদের ইংলিশ রিটেনের 2 নাম্বারটা। সেটা হচ্ছে আমি তো তেমন একটা ক্লাস নিই না, জাস্ট তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি বিষয়গুলো, কেমন? ওকে ওকে ওকে। সবাই একটু দ্রুত করে চলে আসো, আমি একটু এখান থেকে দেখে নিচ্ছি। সবাই মোটামুটি চলে আসছো লক্ষ্মী সোনামণিরা? তোমরা মোটামুটি সবাই চলে এসেছো? ওকে। তো আমাদের বি ইউনিট ইংলিশ রিটেনে যে জায়গাগুলো ছিল এটা আমরা একটু প্রথমে দেখে নেব। আমাদের বি ইউনিট ইংলিশ রিটেনে যে জায়গাগুলো ছিল, আমাদের বি ইউনিট ইংলিশ রিটেনে যেই জায়গাগুলো আমার ছিল সেগুলো হচ্ছে তোমার এই জায়গাগুলো ছিল। একটা হচ্ছে প্যারাগ্রাফ, একটা হচ্ছে সেন্টেন্স মেকিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা। নাম্বার 1 হচ্ছে কি বলতো? তোমরা সবাই মোটামুটি চলে আসছো? সবাই একটু চলে আসো, আমি এখনই শুরু করে দেবো। সবাই একটু চলে আসো এবং বাকিদেরকে একটু মেনশন দাও, যে সকল ফ্রেন্ড আছে ওদেরকে একটু মেনশন দিয়ে দাও, কেমন? নাম্বার 1 হচ্ছে প্যারাগ্রাফ। নাম্বার 1 প্যারাগ্রাফ, এটা আমি গত ক্লাসে দেখাই দিচ্ছি এবং তোমাদেরকে বারবার বলছি রিসেন্ট প্যারাগ্রাফগুলোতে আসার সম্ভাবনা খুবই বেশি সাম্প্রতিক থেকে, এবং টেক্সট বুকের ভিতরে যেগুলো আছে এগুলো ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সেন্টেন্স মেকিং, এটার একটা শর্টকাট টেকনিক ভাই তোমাদেরকে দেখাই দিচ্ছি। আর আমাদের গুরুত্বপূর্ণ একটা হচ্ছে স্টোরি রাইটিং, এক্সপ্লেনেশন, এই দুইটি হচ্ছে আমার গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে এক্সপ্লেনেশনটা অনেক গুরুত্বপূর্ণ আর স্টোরিটা মোটামুটি ইম্পর্টেন্ট। আর উইথক্লুড ট্রান্সলেশন এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না, কেমন? আমরা সিলেবাসটা মোটামুটি সবাই দেখতে পারছি না? সিলেবাসটা মোটামুটি আমরা সবাই দেখছি, বলো তো? সিলেবাসটা মোটামুটি আমরা সবাই দেখছি। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ভাই জাস্ট একটু আমাদের একটু জাস্ট টেলিগ্রাম গ্রুপে আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু বাকি যারা আছে ওদেরকে একটু মেনশন দাও। আজকের ক্লাসটা সর্বোচ্চ গেলে 20 মিনিট, সর্বোচ্চ গেলে 20 মিনিট। মানে দেখো না আমি কি করি তোমার সাথে 20 মিনিট, মারামারি তো আর করবো না। ওকে 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 ওকে। কেউ একজন আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেয়, আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিছি, কারণ অনেকেই পরে মেসেজ দেয় ভাই ক্লাস পাই না। ওকে 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 ওকে। ও মা, ক্লাস তো গ্রুপে আমি পাই না, দাঁড়াও, ক্লাস তুমি কোথায়? এই যে ওকে 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 ওকে। আসো তাহলে আমরা কি গিয়ে আমরা প্যারাগ্রাফ এবং সেন্টেন্স মেকিং আমাদের হয়ে গেছে। আসো তাহলে আমরা এখন বাকি জায়গাগুলোতে যাব। আমরা এখন কোন জায়গায় যাব? আমরা এখন বাকি জায়গাগুলোতে যাব। আসো, আজকে থেকে আমাদের জার্নি স্টার্ট হবে হচ্ছে এই যে স্টোরি থেকে। আজকে থেকে আমাদের জার্নি স্টার্ট হবে তোমার এই যে স্টোরি রাইটিং থেকে, কেমন? আজকে থেকে আমাদের জার্নিটা স্টার্ট হবে মূলত এই যে স্টোরি রাইটিং থেকে, কেমন? ওকে। সো এই স্টোরি রাইটিংটা অনেক অনেক না, মোটামুটি ইম্পর্টেন্ট। আসো এখন এই স্টোরিকে, এটা আমরা এইচএসসি তে পড়ছি, এখন স্টোরি কাকে বলে এগুলো তোমাদেরকে দেখানোর বিষয় না, আমি সাজেশন দেওয়ার বিষয়। এখানে আমি তোমাদেরকে বলি স্টোরির মধ্যে এই যে স্টোরিগুলো ভাই এখানে রাখছি, এই স্টোরিগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই স্টোরিগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি তোমাকে বলি স্টোরি 2 ধরনের আছে। তোমরা ক্লাস 6, 7, 8, 9 থেকে স্টোরি পড়ে আসছো না? স্টোরি 2 ধরনের আছে। একটা হচ্ছে মনে করো কোনগুলো অনেস্টি দ্য বেস্ট পলিসি, এরপরে আরো এরকম যে স্টোরিগুলো আছে যেমন ডিবেটিং দ্য ব্রেড, ওই যে বনরে ভাগ করে, হ্যাঁ ওই যে সিংহ না কে জানে বনরে ভাগ করে, ইউনিটি ইজ স্ট্রেংথ, এরপরে স্লোয়ার ইজ টু উইন দ্য রেস, খরগোশের কাহিনীগুলা, এরপরে ফেলিউর ইজ দ্য ফিদার অফ সাকসেস, এরপরে সময় হোয়ার দেয়ার ইজ দ্য ওয়ে, ওই যে কি কাকনা, সরি কাকনা তো এটা কি বলে, গুগু মেবি, পানি খেতে গেছে তোমার, এরপরে অনেকক্ষণ ধরে চেষ্টা করে যে সে পানি খেতে পারছে, পাথর রাখছে কলসির মধ্যে। এইরকম স্টোরিগুলা তোমরা 6, 7, 8, 9 থেকে পড়ে আসছো। সো তোমার এইরকম স্টোরিগুলো তোমাদের ডিউতে আসতে পারে, এরকম স্টোরিগুলো তোমার ডিউতে আসতে পারে। গ্রাসপল লসল মানে কি, লোভ করলে অতি লোভে তাতে নষ্ট, এরপরে এরকম বাকি যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি
তোমার কাছে ইংলিশের যদি কোনো বই থাকে প্রত্যেকটা বইতে তোমরা এরকম স্টোরিগুলো দেখবা, এগুলো আমার আসতে পারে। আরেক প্রকার স্টোরি আছে, সেটা হচ্ছে তোমার যেমন দেখবা আমার কাছে যেটা মনে হয় তোমাদের যদি স্টোরি আসে এরকম স্টোরিগুলো আসবে। অর্থাৎ এই যে মনে করো হাসান এ বয় অফ রিডি উইড, মনে করো জাস্ট একটা ছেলের 2-3 লাইন দেওয়া আছে, ওই 2-3 লাইন দিয়ে তোমাকে বলবে এটা স্টোরি লেখো। তোমার কিন্তু স্টোরি কখনো নাম থাকবে না, জিনিসটা মাথায় রাখবে, স্টোরির কখনো নাম থাকে না। তোমাকে 2 থেকে 3 লাইন দেয়, বাকিটা তোমাকে বুঝে নিতে হবে এটা কোন স্টোরিটা আসছে। সো স্টোরির নামগুলো একটু ভালো করে মনে রাখবা। এখন এই যে গ্রাসপল লসল, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, ডিভাইডিং দ্য ব্রেড, এগুলো মনে করো তোমরা যে কোনো বই থেকে পাবা। এগুলো তোমরা এটাকে বি ইউনিটের জি, এটা মানে তোমরা যে কোনো বইতে তোমরা এগুলো পাবা। বাট প্রবলেমটা হয় যে জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যদি স্টোরি থেকে আসে এইরকম মনে করো কোনো ব্যক্তির কাহিনীওয়ালা স্টোরিগুলো দিবে, যেমন আমি তোমাকে দেখাচ্ছি। সো এই স্টোরিগুলা একটা স্ক্রিনশট নিতে পারো, যদি আমি তোমাদেরকে পিডিএফ অলওয়েজ দিয়ে দিই, একটি স্ক্রিনশট নিতে পারো। ওকে ফাইন, নেওয়ার দরকার নেই যেহেতু আমি সবকিছু দিয়ে দেবো। আসো এখন আমি তোমাদেরকে মনে করো আমি এই স্টোরিগুলো তোমরা পড়বা কোত্থেকে, আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো, এই প্রত্যেকটা স্টোরির পিডিএফ আমি দিয়ে দেবো, নো টেনশন। কারো যদি বই নাও থাকে, ভাই আমার কাছে বই নেই পড়বো কোথেকে, আমি পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে পড়ে নিও, নো টেনশন। এখন ভাই যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি স্টোরি মোটামুটি পড়ার পরে তোমাদেরকে পিডিএফ দিব, ওই থেকে পড়বা বা আরো যে জায়গা থেকে পড়ার দরকার তোমরা পড়বা। পড়ার পরে আমি তোমাদের জন্য একটা এক্সাম রাখছি। এক্সাম হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে এইরকম স্টোরি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মনে করো এরকম একটা তোমাকে কাহিনী দিয়ে দিছে, এরকম একটা কাহিনী দিচ্ছে। One day a girl of class 5 was going to school. Suddenly she saw a money bag dropped by someone on the road. She was at a loss. মানে দেখো বলছি কি, একটা গার্ল ক্লাস 5 এর একটা বাচ্চা স্কুলে যেতেছে, হঠাৎ করে সে দেখলো যে একটা মানি ব্যাগ ড্রপলি বাই সামওয়ান অন দ্য রোড, মানে কারো দ্বারা একটা মানি ব্যাগ পড়ে গেছে রাস্তার মধ্যে। শি ওয়াজ এট এ লস, এট এ লস মানে কি সে হতবুদ্ধি হয়ে গেছে, মানে কি আমরা হতবিম্ব হয়ে যাই না মাঝে মাঝে, থুতুমুতু হয়ে যাই, মানে হঠাৎ করে থতবুতু হয়ে যায়, আমরা হতবিম্ব হয়ে যাই। শি ওয়াজ এট এ লস, কি না কি করবে। এবার বাকি কাহিনী তুমি লিখবা, কাহিনীও লিখবা, আবার এই কাহিনী স্টোরিটার নাম কি দিবে এটা তোমার ঠিক করতে হবে। এইরকম স্টোরিগুলো কিন্তু ঢাকায় আসলে তোমার বেশি আসতে পারে, এইরকম স্টোরিগুলো কিন্তু আসলে তোমার বেশি আসতে পারে। এইরকম কিছু স্টোরি আমি তোমাকে দিয়ে দিছি, এগুলো নিজেরা বাসায় এক্সাম দিবা। আগে বই থেকে স্টোরিগুলো আমি যে পিডিএফ দেবো ভালো করে পড়বা, এবার মনে করো পরীক্ষার হলে আসলে যাতে আবার তুমি ভাববা কাহিনীটা কি না কি কাহিনী বানাইবা। আচ্ছা মাইয়াটা ব্যাগ পাইছে, ব্যাগ পাইকে মাইয়াটা কি মারি দিছে, নাকি ব্যাগ আলারে দিয়ে আসছে, নাকি মানি ব্যাগ থেকে টাকাগুলো মেরে দিয়ে বাসায় চলে গেছে, কি কাহিনী বানাইবা। পরীক্ষার হলে এত ভাবার সময় নাই, ছটফট করে লিখতে হবে তোমাকে। সো এই কারণে এটার জন্য তোমাকে আগে থেকে বেশি বেশি করে বাসায় প্র্যাকটিস করতে হবে, যেটাকে আমি এক্সাম সিস্টেম রাখছি। বাসার মধ্যে একটু একটু যখন প্র্যাকটিস করবা তখন এগুলো তোমাদের লিখতে গেলে তোমাদের হাত চলে আসবে। তোমাদের কি চলে আসবে? হাত চলে আসবে। কেমন? সো এইরকম। এখন মনে করো তুমি এটা কাহিনী কিভাবে দেখবা, যে মেয়েটা প্রথমে হতবিম্ব খেয়ে গেছে, পরে মেয়েটার মাথায় বুদ্ধি আসছে, সে মানিব্যাগটা নিয়ে তোমার হইতে পারে মানি ব্যাগটাকে একটা কার্ড ছিল, ওই কার্ডে কল দিয়ে তার সাথে যোগাযোগ করে তার মানি ব্যাগটা তাকে ফেরত দিছে। তো তুমি এর নাম দিতে পারো কি, একটা সৎ মেয়ে বা এ অনেস্টি অফ এ গার্ল, এই স্টোরি মানে দিতে পারো কি অ্যান অনেস্ট গার্ল, অথবা দ্য স্টোরি অফ অ্যান অনেস্ট গার্ল, মানে এরকম কোন একটা নাম তুমি দিতে পারো, এটা নিয়ে সমস্যা নেই, বাট নাম বাধ্যতামূলক তোমাকে দিতে হবে। এরপরে তুমি কাহিনীটা একটু লিখলা। আবার তুমি প্রথমে লিখছো কি, মানে নাম দিছো কি, যেমন আমি এইচএসসি পরীক্ষাতে এরকম এটা ভুল করছি, নাম দিছি তোমার ভালো, বাট ভিতরে যা লিখছি সব লিখছি খারাপ। এরকম মনে করো তুমি এখানে লিখছো কি, মেয়েটা মানি ব্যাগ পাইছে, মানি ব্যাগ পেয়ে ওখানে অনেক টাকা পাই, মেয়েটা মেরে দিয়েছে, আর উপর দিয়ে টাইটেল দিছো কি দ্য অনেস্টি অফ এ স্কুল গার্ল। ভিতর দিয়ে লিখছো মেয়েটা মানিব্যাগ মারি দিছে, টাকা পয়সা মারি দিছে, আর উপর দিয়ে হেডলাইন দিছো কি দ্য স্টোরি অফ এন অনেস্ট গার্ল। এরকম যদি আবার ইয়ে করো তাহলে কিন্তু আবার মারা খাই যাবে। কেমন? এগুলা এরপরে মনে করো ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, মনে করো এগুলা কিন্তু আসতে পারে। এগুলা বাসা থেকে প্র্যাকটিস করে যাবা। মনে করো দেখো ইট ওয়াজ এ ব্রাইট সানি মর্নিং, ব্রাইট সানি মর্নিং মানে কি, সানি মানে কি অনেক রৌদ্র উজ্জ্বল একটা সকাল। I was going to college with some of my friends. আমি কলেজে যাচ্ছি আমার কিছু বন্ধু বান্ধবদের নিয়ে। We were in a hilarious mode. Hilarious মানে হচ্ছে তোমার এটাকে কি বলে, মানে খুবই আনন্দময় একটা মোডে আছি আমরা বলি না একটা চাঙ্গা মোডে আছি আমরা। As we were talking about our plan to go on a picnic. আমরা একটা পিকনিকে যাওয়ার প্ল্যান করতেছি। Suddenly হঠাৎ করে কি হয়েছে? হঠাৎ করে তোমার গার্লফ্রেন্ড কল দিছে, তার বাসা থেকে বিয়ের চাপ দিতেছে। তুমি লিখতে পারো হঠাৎ করে কি হয়েছে। তুমি ভাবো না হঠাৎ করে কি হতে পারে। হঠাৎ করে
কি হইতে পারে এটা লিখে দাও যে আমার গার্লফ্রেন্ডে কল দিয়ে প্যারা দিতে আসছে আমার, যার কারণে পুরো মোটটাই নষ্ট করে দিচ্ছে। এর তুমি আবার টাইটেল দাও দ্য প্যারা অফ এ গার্লফ্রেন্ড। এটা আবার লিখিও না, এটা লিখলে পরে তোমার এরকম দুটো এরকম এরকম দিয়ে দিবে। তুমি লেখো না হঠাৎ করে মানে আমার বন্ধু আমরা কথা বলতে বলতে রাস্তা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হঠাৎ করে। তুমি লিখতে পারো হঠাৎ করে শুনলাম যে দেশের মধ্যে লকডাউন চলে আসছে, মানে নেগেটিভ। তোমরা অনেক চিল মোডে আসছো, সাডেনলি মানে নেগেটিভ কিছু একটা। এবার তুমি নেগেটিভ যেটা ইচ্ছে তুমি ওইটা লেখো না। বই থেকে যদি পাও তাহলে বই থেকে একটু গুছিয়ে নাও, এটা নাহলে গুগল থেকে একটু গুছিয়ে নাও, নাহলে তুমি নিজেই চিন্তা করো যে কোনো একটা নেগেটিভ কাহিনী ঢুকে দাও এখানে। বাট নামটা এরকম একটা দিয়ে, নামটা এরকম একটা সিলেক্ট করি আর কি, যে মনে করো যদি তোমরা অ্যাক্সিডেন্ট দাও হঠাৎ করে আমার একটা বন্ধু কথা বলতে বলতে গাড়ির তলে পড়ে গেছে গা, তাহলে দাও মনে করো এই সাডেন রোড অ্যাক্সিডেন্ট, একটা আকস্মিক দুর্ঘটনা, বা এটা দাও এই সাডেন অ্যাক্সিডেন্ট, একটা আকস্মিক দুর্ঘটনা। দাও না একটা দুর্ঘটনার কাহিনী লেখো। আমরা প্ল্যান করতেছিলাম হঠাৎ করে তুমি লেখো মানে হঠাৎ করে আমার বন্ধুর ধরেছে 1 নাম্বার ধরেছে, যার কারণে সে বাসায় চলে গেছে, প্ল্যানটা ডিসমিস হয়ে গেছে। তো লেখো এই সাডেন 1 নাম্বার, যেটা কি ইংলিশে লিখতে, মানে তুমি এই সাডেন অ্যাক্সিডেন্ট কাহিনী অ্যাক্সিডেন্ট না তোমার বন্ধুর বাবা মারা গেছে এটারও অ্যাক্সিডেন্ট দিতে পারো, সাডেন অ্যাক্সিডেন্ট হঠাৎ করে, বা মানে তুমি যেভাবেই পারো না কেন তুমি এগুলো আগে থেকে ভেবে যাও যে এইরকম কাহিনী বানাবো, এবার কাহিনীর কি নাম দিতে পারি। সহজ বাংলা ভাষা আমি তোমার বলি, মনে করো তুমি একটা কাহিনী বানাচ্ছো, এখন কাহিনীর নামটা এখন তোমার মনে আসতেছে কি করবা, বাংলাতে একটা যেমন এই আকস্মিক দুর্ঘটনা, একটা আকস্মিক দুর্ঘটনা, তুমি গুগল ট্রান্সলেশনে লেখো একটা আকস্মিক দুর্ঘটনা ইংলিশ কি, এই সাডেন অ্যাক্সিডেন্ট, এরকম কিছু একটা তুমি নাম দিয়ে দিও। এগুলো তোমার ভাই নিজের টেকনিক, এগুলো কোনো নাম নেই, তুমি যা দিবা তাই হইব, যে কাহিনী লিখবে সেই কাহিনী অনুযায়ী নাম দিবা। এরপরে মনে করো কি ইট ওয়াজ লেট অ্যাট নাইট, ইট ওয়াজ লেট এট নাইট মানে কি রাত অনেক গভীর হয়ে গেছে। আই ওয়াজ টকিং প্রিপারেশন ফর মাই কামিং এক্সামিনেশন, আমি আমার আপকামিং বোর্ড পরীক্ষা নিয়ে কথা বলতেছিলাম। অল দ্য মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়ার স্লিপিং, আমার ফ্যামিলির সকল পরিবারের সদস্যরা ঘুমাইতেছে। অল অন এ সাডেন মাই ফোন র্যাং, মানে আমার ফোন বাজছে, অ্যান্ড ইট ওয়াজ অ্যান আননোন নাম্বার, এবং একটা আননোন নাম্বার থেকে আমাকে কল দিচ্ছে। এবার তুমি লেখো না, এবার এরকম কাহিনী কিন্তু আমি 9-10 পড়ছিলাম, সেগুলো কিন্তু বইতে আছে কিন্তু এগুলো। তুমি লেখো এটা তুমি কি দেবা, যে একটা আননোন নাম্বার থেকে আমার কল আসছে। এবার তুমি লেখো আননোন নাম্বার থেকে কল দিয়ে আমারে বলে ওগো সুন্দরী তোমাকে আমি ভালোবাসি, তোমার পড়াশোনা করা লাগবে না। এরকম কাহিনী অবস্থায় বানাইও না, তাহলে স্যারে কবে ফাঁকিবাজ স্টুডেন্ট যদি দাবিতে আসে দাবির মানিজ্যত খাইব। যদি লেখো যে একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে আমারে বল ওগো সুন্দরী কি করো সুন্দরী, সুন্দরী তোমার পড়াশোনা করা লাগবে না, সুন্দরী সুন্দরী আমাকে বিয়ে করলে বাড়ি গাড়ি সব পাবা, এগুলো আবার লিখিও না। তুমি লেখো না একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে যে আমাদের তুলে নিয়ে যাবো। ওই যে আমার একবার এরকম আননোন নাম্বার থেকে কল দিয়ে কিছুদিন আগে দিল, একটু একটা আননোন নাম্বার থেকে কল দিয়ে যে আমাকে থ্রেট দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে। এরপর আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বললাম, ফ্যামিলি মেম্বার আমাকে সাপোর্ট দিল, থানায় তার নামে মামলা করলাম। সো এবার তুমি চিন্তা করো এটার নাম কি হতে পারে, কি নাম হইতে পারে। তো তুমি লেখো না এই মিডনাইট মানে একটা গভীর রাতের একটা কাহিনী, গভীর রাতের ঘটনা। এবার তুমি ইংলিশে গুগল ট্রান্সলেশনে লেখো না এই স্টোরি অফ এ মিডনাইট, একটা মানে এরকম কিছু একটা। তুমি গুগল ট্রান্সলেশন লেখো মধ্যরাতের ভয়ঙ্কর কাহিনী, গুগলে লেখো ইংলিশ করে চলে আসবে। সো বুঝতে পারছো যে ডাবিতে আমার এরকম এরকম ভাই তোমাদের জন্য অনেকগুলো রাখছে, এরকম ভাই তোমাদের জন্য। এগুলো হচ্ছে তোমরা মোটামুটি আগে থেকে হিন্টস নিয়ে যাও যে এরকম যদি একটা আসে আমি কি লিখবো পরীক্ষার হলে, নাম কি দিব, এগুলো এখন থেকে একবার একবার করে দেখাও, কেমন? আসো এরপরে মনে করো আরো কি একটা আছে, দেয়ার ওয়াজ এ বয় হু হেইলড ফ্রম অ্যান অবসকিউর ব্যাকগ্রাউন্ড বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট ডিলিজিয়েট এন্ড ইনোভেটিভ। বাবুরে কি আছে, হেইলড মানে কি আমি নিজে বুঝি না, অবসকিউর ব্যাকগ্রাউন্ড মানে ভালো কিছু বুঝায়, বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট এটা আমি বুঝি না ভাই। হেইলড মানে কি ইংলিশ দেখি না, আমি তো জীবনে ইংলিশ পড়াই নাই। এরপরে ফারুল ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস আর ল্যান্ডলেস, ফারুল হচ্ছে একটা স্কুল গার্ল, একটা স্কুল বালিকা, মানে একটা কি স্কুল মানে স্কুলে পড়ি না একটা মেয়ে আর কি। হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস, তার বাপ মা ভূমিহীন, জমি টমি নেই। দে ওয়ার আনএবল টু বিয়ার হার এডুকেশনাল এক্সপেন্স, হ্যাঁ তারা তার পড়াশোনার খরচ চালানোর জন্য অক্ষম। বাট পারুল ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু পারুল অনেক মানে ডিটারমাইন্ড মানে কি, মানে একবারে সংকল্পবোধ, মানে সে একবারে ডিটারমাইন্ড মানে কি বলে দৃঢ় পরিকল্পিত। সে দৃঢ় পরিকল্পিত কি নিয়ে না, তার বাপ মা তার খরচ না চালাতে পারলেও সে পড়াশোনা করবো। এবার তুমি পারুল সম্পর্কে পজিটিভ কিছু লেখো, সে হয়তো বা টিউশনি করে হলো তোমার তার পড়াশোনার খরচ চালায়, সে হয়তো একটা গার্মেন্টসে কাজ করে হলো তার পড়াশোনা খরচ লাগায়। আবার এটি লেখিও না যে সে তার পড়াশোনা খরচ চালানোর জন্য একটা ছেলেকে পটায় এবং মাসে মাসে ছেলেকে মনে করো সে মাঝে মাঝে সময় দেয় এবং বিনিময়ে তার থেকে টাকা নেয়। এগুলো আবার লেখিও না, তোমরা তো সব নষ্ট বলাবেন, কি লিখবা না লিখবা আল্লাহ জানে। মনে করো স্টোরি একটা বানাইতে দিয়েছো তুমি লিখবা, এরপরে পারুল
job in a hotel and she spent her valuable time in midnight in a আবাসিক হোটেল। কখন জানি কি লেখো আর সাররা ফড়ি আল্লাহ দিলে তোমাকে কি মার্ক দেয়, এগুলো আবার দেখিয়ে লিখিও না, ভালো কথা লিখিও। মেয়ে পড়াশোনা করবো তার সম্পর্কে ভালো কথা লিখিও, এভাবে লিখিও না পড়াশোনার জন্য সে আবার কি না কি করে, এগুলো আবার লিখে না কেমন। এইরকম আসতে পারে। এরপরে মনে করো কি, রিমা ইজ এ গার্ল অফ এইচএসসি ফার্স্ট ইয়ার এট এ রিনাউন্ড কলেজ। রিনাউন্ড মানে কি, স্বনামধন্য কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে, ভালো কথা। ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি মাসে শি ওয়াজ eagerly ওয়াইটিং টু জয়েন এ বুক ফেয়ার, মানে সে অনেক অধীর আগ্রহে বসে আছে একটা বই মেলা অংশগ্রহণ করবে। বাট হার প্যারেন্টস ইন্টারাপ্টেড হার। ইন্টারাপ্ট মানে কি, তাকে বাধা প্রদান করা, কিন্তু তার বাপ মা তাকে বাধা প্রদান করতেছে যে বই মেলা যেও না। এখন মনে করো এটা, মনে করো তুমি স্টোরিটা লেখার কথা হচ্ছে এইভাবে, দেখো স্টোরি দেখলে তো বোঝা যায় কাহিনী কি হইব। মনে করো স্টোরিটা লেখার কথা হচ্ছে তার বাপ মা তাকে বাধা প্রদান করতেছে, এবার তুমি স্টোরিটা বড় করবে যে তবুও মেয়েটার নাম কি, রিমা। রিমা তার বাপ মারে বুঝাইছে যে বাপ মা বুঝো, বই মেলা অনেক গুরুত্বপূর্ণ, বই মেলার মধ্যে আসলে জ্ঞান অর্জন হয়, বিভিন্ন বইটই হাবিজাবি এগুলো বুঝে পাবো, বই মেলার পজিটিভ কিছু লিখবে। এখন তুমি যদি লেখো যে বাট হার প্যারেন্টস ইন্টারাপ্টেড হার টু গো টু book fair because we know the book fair was unfair because here the boy and girl not going to book fair to read book, they going to অথবা going দিলে তো আবার এখানে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে, they are going to book fair for seeing the both, মানে ইংলিশ কিভাবে বলে, মানে ছেলে মেয়েরে দেখার জন্য যায়, মেয়ে ছেলেরে দেখার জন্য যায়। দে বোথ সি ইচ আদার, তারা একে অন্যকে দেখার জন্য যায়। এখন তার তুমি যদি এগুলো লেখা, এখন তার বই মেলাতে কি বই পাওয়া যায় না, এখন বই মেলাতে যায় তোমার একটা ছেলে আর একটা মেয়ে ঘুরতে যায়, এগুলা এই কারণে বাধা প্রদান করছে। এইসব সুশীল কথাবার্তা এখানে লিখিও না যে এখন ছেলে মেয়েরা বই মেলা তারা বই পড়তে যায় না। ছেলে মেয়েরা বই মেলাতে কিসের জন্য যায়, ঘুরতে যায়, ডেটিং এ যায়, আড্ডা দিতে যায়, এই কারণে তার বাপ মা তারা মানা করছে, তার বাপ মারে অ্যাবসলিউটলি স্যালুট। এগুলো আবার লিখিও না, এত সুশীলতা এখানে দেখেও না। এখানে লিখবে কি, হ্যাঁ এখানে লিখবো হচ্ছে মনে করো বইমেলার গুরুত্ব, রিমা তার মা বাপরে বুঝাইছে, অবশেষে তার মা রাজি হয়েছে। এরপরে পারুল বইমেলা গিয়ে বিভিন্ন বই টই পড়ে শোনে। এইরকম আমি তোমার জন্য অনেকগুলো রাখছি, মানে অনেকগুলো লাগছে এখানে, এগুলো তোমরা নিজেরা ভাষায় মনে করো, নিজেরা ভাষায় দেখবে যে মিনা ওয়াজ এ পুয়ার গার্ল হু ওয়ার্ক ইন এ রিচ ম্যানস রেসিডেন্ট। হ্যাঁ, এরপরে মানে একটা গরিব মেয়ে কোনে জানে কাজ করে। দ্য হাউস মাস্টার ওয়াজ ভেরি কাইন্ড টু হার বাট দ্য মিনিস্ট্রি এই জায়গা হাউস মাস্টার মানে কি, হাউস মাস্টার মানে বেড়া মানুষ আর কি, মানে এই বাড়ির বেড়াটা ভালো মানুষ, কিন্তু মিস্ট্রি মানে বেড়ার যে বউ বেড়ি সেটি ওয়াজ ভেরি রুড টু হার, খুবই তার প্রতি রুড হয়ে যায়, গরম হয়ে যায়। শি ইউজ টু স্কল্ড হার নাও অ্যান্ড দেন ওয়ান ডে হোয়াইল সার্ভিং টি মিনা ব্রোক এ টি কাপ, মানে কি একদিন চা দিতে যাই মিনা কি চায়ের কাপ ভাঙিয়ে লেছে। এরপরে তুমি লেখো না তার বউ ঠাড়ায় ধরে এক শর্ট কোনা দিছে, এই বোকা আমার চায়ের কাপ ভাঙছস, এত বড় সাহস, মনে করো না। এরপরে লেখো না তুমি যে দেন দা মিনিস্ট্রি করে, এই যে মিস্ট্রেস মানে কি মহিলাটা তারা দিছে এক শর্ট কোন, এখন শর্ট কোন ইংলিশ না পারলে এভাবে লেখো না দে তাকে একটা মায়ের দিয়েছে আর কি, কিলিং হার, মাগো কিলিং দিও না, তাহলে তো তারা হত্যা করে ফেলছে, এটা দিও না। লেখো যে তার সাথে ঝগড়া করা শুরু করলো, তাকে বকাবকি শুরু করলো, কোয়ারেল উইথ হার ঝগড়া করা শুরু করে দিল তার সাথে, থ্রেড উইথ হার তাকে ধমক দেওয়া শুরু করলো, এরকম বকাবকি শুরু করে দিল। এরপরে মিনা কান্না শুরু করে দিল। এরপরে মনে করো দা হোম মাস্টার যে হাউস মাস্টার যে সে বললো যে থাক কিছু হবে না, এরকম। তো তুমি এগুলো লেখো না, আবার তুমি চিন্তা করে কি নাম দিবে, এগুলো আগে থেকে চিন্তা করে যাও, পরীক্ষার হলে এত বাবা বাবির সময় পাবো না। এরকম গুরুত্বপূর্ণ এগুলো আসলে আগে থেকে মনে করো কি চিন্তা ভাবনা করে যাও, কেমন। এরকম ভাই তোমার অনেকগুলো লাগছে, কয়টা লাগছে ভাই তোমাকে দেখাচ্ছি, এই জায়গা ভাই কয়টা রাখছি। এরকম মনে করো হুট করে কিছু একটা আসতে যাতে অ্যাটলিস্ট আমার সোনা মন্দিরায় লিখতে পারে, এই জন্য তোমাদের জন্য প্রায় 15টার মতো কি প্রায় 15টার মতো রাখছি, 15টার মতো এরকম মেকিং স্টোরি যেগুলো তোমরা নিজেরা তৈরি করবে এগুলো রাখছি। কষ্ট করে হইলে এই 15টা স্টোরি একটা বার দেখে যাইও। আমি জানি না আমার হুবহু এগুলো কমন আসবে কিনা, না আসুক ভাই, এরকম একটা মনে করো যদি আসে যাতে তুমি লিখতে পারো, তোমার লিখার অ্যাবিলিটিটা একটা স্টোরি তৈরি করার অ্যাবিলিটি যাতে তোমার হয়, এই কারণে 15টা দিলাম। অ্যাটলিস্ট ভাই 5টা স্টোরি হলো খাতার মধ্যে লিখিও, 5টা স্টোরি হলো, এগুলো মুখস্থ করে কিছু না, তুমি নিজে বানাও, বাংলা কাহিনী বানাও, ইংলিশে লেখো, তাহলে তোমার একটা লেখার অ্যাবিলিটি হবে। তাহলে বুঝতে পারছো সোনা মন্দিরের স্টোরি নিয়ে এগুলো কি সি ইউনিট আসে নাকি? না, শোনা এগুলো সি ইউনিট আসে না। বলো, বুঝতে পারছো?
ওকে ওকে ওকে, বুঝলাম না, যারা আজে বাজে কমেন্ট করে তারা সিউনিট, মানে এটা তো হাউন আঙ্কেলের মতো হয়ে গেছে, কয় না যে এটা করে না সে হাউন আঙ্কেল। তোমরা তো এরকম সিউনিট হাউন আঙ্কেল বানা দিছো, কি পোলাপন শুরু করলে তোমরা। আসো এরপরে স্টোরির পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে উইথ ক্লু। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, মানে উইথ ক্লু আসতেও পারে। এখন উইথ ক্লুটা তোমরা এইচএসসি তে পড়ছো না, এগুলো আমার পড়ানোর কিছু না। এখন আমি তোমাদেরকে বলি স্টোরির এই পিডিএফটা মনে করো, এই যে সাজেশন যেগুলো দিচ্ছে এই পিডিএফটা তোমরা পড়বা কোন জায়গা থেকে, আমি পিডিএফ একটু পরে পোস্ট করে দেবো। এরপর আসো উইথ ক্লু, এই জায়গা থেকেও আসতে পারে আমার, মনে করো কি এইরকম উইথ ক্লুটা তোমরা পড়ছো, এরকম আমার অপশন থাকবে, এবার তোমরা এখানে এটা বসাইবা। এখন এইটা টোটালি হচ্ছে প্র্যাকটিস ডিপেন্ডেন্ট। এইটারও আমি তোমাকে উইথ ক্লুর একটা পিডিএফ দিয়ে দিব, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এগুলো খুবই ইজি, যেমন আমি তোমাকে দেখাচ্ছি পড়ার সিস্টেমটাকে। প্রথমত উইথ ক্লু পড়ার আগে তুমি এই জায়গায় যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো একবার করে পড়বে, এগুলোর ইংলিশের বাংলাটা আগে একবার করে পড়বা। কেমন, মনে করো কি সেপারেট ও আলাদা করা, হিউম্যান মানে মানুষ, এডুকেট মানে কি, এডুকেট মানে বুঝো না শিক্ষিত করা, বা এডুকেশন মানে শিক্ষা, এডুকেট মানে কি শিক্ষিত করা, এরকম রিমুভিং মানে অপসারণ করা, সার্ভিস তো বুঝো, ইজি তো বুঝো এগুলো। দেখো মনে করো স্টুডেন্ট শুড নট ড্যাশ দেমসেলফ ফ্রম সোসাইটি, স্টুডেন্টদের কি সোসাইটি থেকে কি করা উচিত নয়, তারা কি হিউম্যান, এটা হয় না, এডুকেট হলে না। স্টুডেন্ট শুড নট রিমুভিং দেমসেলফ, তাদেরকে সোসাইটি থেকে অপসারণ না, এটা হয় না। এটা হইতে পারে সেপারেট হওয়ার সমান খুব বেশি। দেখো আমি নিজে বুঝে গেছি, সেপারেট দেমসেলফ মানে সমাজ থেকে তাদেরকে পৃথক করা, এটা উচিত না। দে ক্যান সার্ভ দ্য সোসাইটি ইন মেনি ওয়েজ, তারা সোসাইটিকে বিভিন্নভাবে সার্ভ করতে পারে। দ্য ড্যাশ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স টু সোসাইটি, দেয়ার ড্যাশ ইজ গ্রেট। তাহলে দেখো দেয়ার ড্যাশ, এখানে একটা নাউন বসবে, আবার দেখো নাউন কোনটা হতে পারে, দেয়ার হিউম্যান হয় না, দেয়ার এডুকেট হয় না, দেয়ার রিমুভিং হয় না, দেয়ার সার্ভিস, ইয়েস দেয়ার সার্ভিস ইজ, এটাই হবে, ইয়েস তাদের সার্ভিসটা গ্রেট ইম্পর্টেন্ট টু সোসাইটি, সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিউরিং ভ্যাকেশন দে শুড গো টু দেয়ার নেটিভ ভিলেজ, দে ক্যান ড্যাশ দ্য ইলিটারেট ভিলেজার্স, তাদের ড্যাশ করা উচিত তাদের অশিক্ষিত গ্রামবাসীর প্রতি কি করা উচিত, তাদেরকে দে হিউম্যান হবে না, দে এডুকেট, ইয়েস এটাই হবে, দে ক্যান এডুকেট, তারা অশিক্ষিত লোকদের শিক্ষিত করা উচিত, তাহলে এডুকেট হয়ে গেছে। As they live in society, they are dash being, এই যে dash being এটা তো সবাই পারবে, হিউম্যান বিং, আর বাকি যেগুলো আছে বসাই দেন এই নাম্বারে কি হইতে পারে। So they are not separate from society, they can play an important role by dash the illiteracy, by removing illiteracy, মানে কি মূর্খতা দূর করতে। দেখছো আমি বিশ্বাস করবো একটাবারও পড়ি নেই, বাট এগুলো আসলে তোমরা পারবা। কাজ কি, কাজ হলো প্র্যাকটিস করা, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করা। এই প্র্যাকটিসের জন্য পিডিএফটাও ভাই তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে আসো, তাহলে উইথ ক্লু আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিস করবো, আর কিছু না। উইথ ক্লু এরকম উইথ ক্লু যেগুলো আসবে এরকম একটা আছে, এগুলো আমরা প্র্যাকটিস করবো, আর কিছু না। এরপরে মনে করো বাকি সকল উইথ ক্লু প্র্যাকটিসের জন্য পিডিএফ আমি একটু পরে আপলোড করে দিব, ওকে। আসো এরপরে আমার কি আসতে পারে, মনে করো এরকম বঙ্গানুবাদ, অনুবাদ আসতে পারে, মনে করো এরকম। এখন দেখো অনুবাদের ক্লাস লাগে, আমি তোমার একটা সহজ ভাষা একটু পরে তোমার বলবো, অনুবাদের ক্লাস লাগে মিনিমাম 5টা, মিনিমাম ট্রান্সলেশন শিখতে গেলে অনুবাদ 5 থেকে 6টা ক্লাস দিতে হয়। বিশ্বাস কর, কসম আল্লাহর, আমার হাতে যদি সময় থাকতো আমি নিজে করাইতাম ভাই, আমি নিজে করাইতাম যদি এই পরিমাণ আগে থেকে যদি তোমাদের ক্লাস নিয়ে স্টার্ট করতাম, যদি জানতাম এভাবে তোমরা মানে বিভিন্ন জায়গা থেকে তো মানে আশা করেও মানে হতাশ হবা, এটা জানলে আমি নিজেই নিতাম। বাট এখন এই লাস্ট টাইমে তোমাকে অনুবাদের 5টা 6টা ক্লাস করার মতো সময় নাই। এই সময় কি করবো আমি তোমার বলি, এই অনুবাদ মোর অ্যান্ড মোর প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যেমন দেখো আমি কোনো রুলস জানি না, বাট আমি মোটামুটি একটা লেভেলে পারবো। দেখো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সর্বদা সত্য কথা বলবে। আবার সদা কথা সর্বদা একই কথা, এটা দিবে না, সদা সত্য কথা বলবা বা সবসময় সত্য কথা বলবা। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলবা না। নোবডি বিলিভস এ লায়ার, কেউ একজন মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। ইভেন ইফ হি স্পিক্স দ্য ট্রুথ ইজ কনসিডার্ড টু বি এ লায়ার, যদিও সে সত্য কথা বলে সেটাও মিথ্যা বলে বিবেচিত হয়। এরপরে নোবডি ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ আনফরচুনেট এজ হি, মানে নোবডি ইন দ্য ওয়ার্ল্ড মানে এই বিশ্বে তার মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। দেখো মিলে গেছে না, এই যে তার মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই। এরকম মনে করা। এখন আমি তোমাদেরকে বলি, যদি তোমাদের কপাল ভালো থাকে, যদি ইংলিশ থেকে বাংলা দেয়, বিউনিট ইংলিশ থেকে যদি বাংলা দেয় আলহামদুলিল্লাহ মোটামুটি লিখতে পারবা। বাট মারাটা খাইবা তখন, একবারে মারাটা খাইবা তখন যদি বাংলার ইংলিশ দেয়। এই জিনিসে কিন্তু অনেক আটকে যাবো আমরা। যেমন তুমি নিজেই চিন্তা করো তো, সবসময় সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক
অলওয়েজ স্পিক ইন ট্রুথ। ওকে ফাইন, কখনো মিথ্যা কথা বলবে না। নেভার, নেভারের পরে কি এস বাই এস হয় ভার্বের সাথে? হয় না তো, বলো নেভার টেল এলে দেখি লেছে, নেভার টেল যে হয় না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস, মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস, সে মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হয়। আচ্ছা এখানে একটু মনে হয় ট্রান্সলেশন বলেছে, মানে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না। কই, ও এই যে দেখছো এখানে একটু মনে বলেছে ট্রান্সলেশনে, তবু মানে এটা হচ্ছে কি, সে যদি সত্য কথাও বলে তবু তাকে বিশ্বাস করে। এই যে এই জিনিসটির ইংলিশ লিখতে গেলে তো আমাদের দাঁত ভাঙে যাবো। সো বাংলা থেকে ইংলিশে করতে গেলে মনে করো এই যে রুলস এর বিষয় আছে, কখন কি বসে, বাট ইংলিশ থেকে বাংলা কিন্তু আমরা মোটামুটি একটা পারি কিন্তু, কেমন? ওকে আসো, এরপরে মনে করো আমি আরেকটা তোমাদেরকে দেখাই ভাই, তোমাদেরকে আরেকটা দেখাই, এরকম ট্রান্সলেশন গুলো এগুলো হচ্ছে প্র্যাকটিস নির্ভর। আসো এখন তোমরা একটু বলতে পারো ভাই আপনি তো বাংলা দেখে দেখে, আচ্ছা আমি নিজে দেখি, আমি বাংলা না দেখি কতটুকু পারে। A boy may be very bad at subject like history, geography, even English. একটা বয় হতে পারে হিস্টোরি, ইতিহাস, জিওগ্রাফি এবং ইভেন ইংলিশে খারাপ হতে পারে। মানে বলছে কি একটা ছেলে ইতিহাস, জিওগ্রাফি এমনকি ইংলিশে খারাপ হইতে পারে, বাট হি মে বি ভেরি ক্লেভার উইথ হিজ হ্যান্ডস, কিন্তু সে খুবই চালাক উইথ হিজ হ্যান্ডস। উইথ হিজ হ্যান্ড মানে কি? এটা কি তার হাতের সাথে মনে হয়? এটা হয়তো কোনো একটা ফ্রেজ হতে পারে, এটা ভাই জানি না শিওর। মানে এটা এমন, কিন্তু সে হয়তো বা তার হাতের মধ্যে কিছু একটাতে চালাক হইতে পারে, এরকম কিছু একটা হইতে পারে। হি মে বি এবল টু মেক এক্সিলেন্ট মডেলস অফ এরোপ্লেনস অফ ট্রেনস। কি আছে রে বাবুরে? হি মে বি এবল, সে সক্ষম তৈরি করতে মডেল অফ এরোপ্লেন অফ ট্রেন, মানে সে এরোপ্লেন ট্রেন মানে ট্রেনের এরোপ্লেন তৈরি করতে সে সক্ষম। হি মাইট ইফ সো হি মাইট বিকাম ইউজফুল টিচার এট উড ওয়ার্ক রেদার দেন অ্যান আনহ্যাপি ক্লার্ক ইন দ্য অফিস। ওরে বাবু, এটা তো কঠিন আসছে রে, দেখছো কঠিন আসছে। এরকম গুলো একটু একটু দেখে দেখে প্র্যাকটিস করবে। এটা একটু কঠিন আসছে, দেখছো কঠিন আসলে মারা খাই যাবে কিন্তু। একজন বালক ইতিহাস, ভূগোল এমনকি ইংরেজির মতো বিষয় ভালো নাও হতে পারে, প্রথম লাইন হয়েছে সে উড়োজাহাজ কিংবা ট্রেনের চমৎকার মডেল তৈরিতে দক্ষ হতে পারে। যদি এমন হয় তবে কোনো অফিসের অসুখী কারণে হওয়ার চেয়ে সে কঠোর কাঠের কাজের ভালো শিক্ষক হতে পারবে। মানে এই যে সে বিমান টিমান তৈরি করতে পারবে, তোর ওই লাইনে সে ভালো করতে পারবে। এখন এগুলো মনে করে ইংলিশ পড়লে মোটামুটি বাংলাটা একবার দেখলে তুমি মনে রাখতে পারবা। এইরকম লাস্ট টাইমে আমি তোমাদেরকে অনুবাদের পিডিএফ গুলো দিয়ে দিব, কাজ হচ্ছে একটাই, যখন পিডিএফ পাবা এগুলো মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবা। সবচেয়ে জোর দিবা কোন জায়গাতে আমি দেখাই, সবচেয়ে জোর দিবা কোন জায়গাতে ভাই একটু দেখাচ্ছে তোমাদেরকে। সবচেয়ে আমরা জোর দিব হচ্ছে এই যে কই 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 এই যে সবচেয়ে আমরা জোর দিব হচ্ছে এই জায়গাটাতে আমরা জোর দিব। সবচেয়ে আমরা জোর আহারে 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 আমরা জোর দিব হচ্ছে এই যে, আমরা জোর দিব হচ্ছে এই প্যারাগ্রাফে জোর দিব, সেন্টেন্স মেকিং এ জোর দিব, এক্সপ্লেনেশন এটারও আমি একটা পিডিএফ দিয়ে দিব। আজকেই পিডিএফ গুলো পেয়ে যাবে, এটা একটু দেখে যাবা। এটা ফার্স্ট পেপার রিলেটেড, এটা আমার পড়ানোর ক্ষমতা নাই। আর স্টোরিটা একটু দেখে যাবা, আর এই দুইটা দেখলে হয়েছে, না দেখলে নাই। বাট এই চারটা জিনিস ভালো করে দেখলে মিনিমাম 20-এর মধ্যে আমি গ্যারান্টি দিলাম ইনশাল্লাহ তুমি 15 মার্ক পাবা। এখন বলো বি ইউনিট, তোমাদের রিটেন তো সব গোছাই দিলাম, আর কিছু লাগবে কিনা আবার একটু বাইরে বলো, একটু ভাইকে বলো তোমাদের আর কি লাগবে। আমি বাংলা রিটেন সব গোছাই দিলাম, ইংলিশ রিটেন ভাই সব গোছাই দিচ্ছি। কষ্ট করে একটু আমারে বলো তোমাদের আর কি লাগবে, বলো চাওয়া পাওয়ার আর কি আছে যে ভাই আমাদের জন্য এই জিনিসটা করেন আপনি। আমার যতটুকু সাধ্য ছিল সবটাই তোমাদেরকে গোছাই দিচ্ছি। এখন একটু ভাইকে বলো যে তোমাদের আর কি লাগবে, বলো আমার যতটুকু সাধ্য ছিল আমি করছি। টেল মি, বলো। সি ইউনিট কই যাবো? সি ইউনিট তোমরা একটু ধৈর্য ধরো, তোমাদের অবশ্যই হবে। বলো আর কি লাগবে বলো। আজকে এক্সাম দিছো কে কে বল। ও তোমাদেরকে আমি বলি, ভুলেই গেছি সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, যেটা ভুলেই গেলাম বলতে। সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে আগামীকাল থেকে আমাদের নতুন যাত্রা শুরু হবে। সেটা হচ্ছে বাংলার, এবং আমরা তোমাদের আমি বলছি না আমি তোমাদের লিখিত ব্যাচ দিব, লিখিত ব্যাচ বাস খতম আলহামদুলিল্লাহ। বাংলাও শেষ, ইংলিশও শেষ। আবার সি ইউনিট তোমাদের যেহেতু সময় আছে তোমাদের নিয়ে আবার স্পেশাল ভাবে আমি কিছু করব, আমাদের খতম আলহামদুলিল্লাহ। এখন তোমাদের জন্য ভাইয়ের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা পুরা বাংলা ব্যাকরণ, এরপরে বাংলা প্রথম পত্র, এরপরে বাংলা প্রথম পত্র সহপাঠ,
এরপরে বিরোচন, যতগুলা পার্ট আছে ফুল বাংলা। আগামী ভাইকে জাস্ট 6টা দিন সময় দাও, জাস্ট প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় দিবা, আমি তোমাকে পুরা বাংলাটা সামারি করে দেবো। কারণ তোমরা বাংলা গ্রামারে মনে করো প্রায় 15-20টা টপিক পড়ছো, কয়টা টপিক মনে আছে? মনে নাই, কিন্তু বেশি টপিক কিন্তু আমি জানি তোমাদের মনে নাই। আমি তোমাকে সবগুলা যা তোমার মাথার মধ্যে ওই যে মনে আছে, আমি তোমার বলছিলাম ওই যে মনে আছে এই জিনিসটা, পুরো জিনিসটা আমার সাথে সাথে একবার চোখ বলে যাবা, পুরো জিনিসটা আমার সাথে সাথে। এটাকে বলে কি? রিভিশন ব্যাচ যেটাকে বলে। বিশ্বাস করো, আমি যখন আজকে একটা ফেসবুক গ্রুপে পোস্ট করছি, একটা ছেলে ভাবছে পেইড, শুধু একটা না অনেকগুলা মেসেজ এটা আসছে, ভাই এটার কোর্স ফি কত? দাঁড়া, তোমরা আমার হয়তো বিশ্বাস করবে না, ভাববি যে আমি মিছা কথা কই। অনেকে, কারণ আমি জানি যারা আমার স্টুডেন্ট ওরা জানে আমি সত্য কথা বলি, বাট অনেকেই জানে বা অনেকে মনে করতে পারো যে আমি মিথ্যা কথা বলছি নাকি। তারা আমি তোদেরকে দেখাচ্ছি, একটা মিনিট। তো তোমাদের জন্য কিছু অ্যানাউন্সমেন্ট আছে, সেটা দেখাচ্ছি। কোন ছেলেরে, দাঁড়াও, কই রে ভাই, কে জানে মেসেজ দিল একটা। কে দিল, কে দিল, কে দিল, কে দিল, কে দিল, কে দিল, দাঁড়াও। একটা মিনিট, তোমাদের নিয়ে কিছু কথা আছে, একটু দাঁড়াও। আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না, দাঁড়াও। তোমরা আমার বিশ্বাস করো না? তোমরা তো বিশ্বাসই করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা মেসেজ দিচ্ছে, আমি এটা পাচ্ছি না এখন। যা, পরে দেখাবো, পাই না এখন, কাজের সময় কিছুই পাই না। আচ্ছা, যে জিনিসটা বলতে গেছি আমি একটু দেখাচ্ছি, যে জিনিসটা বলতে গেছি এটা তো ভুলে গেছি। যে জিনিসটা একটু বলতে গেছি কি জানি, এই টপিকগুলা এটাকে বলে রিভিশন ব্যাচ। ফুল টপিকগুলো আমরা রিভিশন দিয়ে দিব আগামী জাস্ট 6টা দিন। ভাইকে সময় দাও, এই 6টা দিনের মধ্যে আমরা পুরো টপিকগুলো আমরা ইনশাআল্লাহ রিভিশন দিয়ে দেব। এখন এরপরে এই জিনিসগুলোর পরে এটা হচ্ছে তো আমরা রিভিশন দেব, পাশাপাশি তোমাদের আরো একটি স্পেশাল একটা গিফট আছে। এই গিফটটা হলো আরো একটি স্পেশাল একটা গিফট হলো, এই গিফটটা হলো সেটা হচ্ছে বাংলার A to Z আমি দেখবো তোমাদের। এখন অনেকেই ইংলিশ একটা আতঙ্কের নাম, ইংলিশের বি ইউনিটের রিটেনে যতটুকু লাগছে আমি দেখা দিচ্ছি, এর বাইরে আর কিছু লাগবে না। এখন বাংলার ইংলিশের যে জিনিসগুলো লাগবে আমি রায়হানকে বলছি, ও আমাকে একটা রুটিন দিছে। ইনশাল্লাহ আমি আগামীকাল সন্ধ্যা 7টায় বাংলা ক্লাস দিয়ে শুরু করব। এরপরে প্রতিদিন বিকাল 3টায় তোমাদের ইংলিশ ক্লাস হবে। টানা 5 দিন তোমাদের রায়হান ভাইকে সময় দাও, গ্রামারের যত টপিক আছে তোমাদের রায়হান ভাই ক্লিয়ার করে দিব। মানে সেটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচে আমরা বাংলার যা যা লাগবে A to Z ভাই রিভিশন দেওয়াবো, ইংলিশে যা যা লাগবে তোমাদের রায়হান ভাই রিভিশন দেবে। শেষ প্রত্যেক দিন আমি হচ্ছে সন্ধ্যা 7টায় ঢুকবো, আর তোমাদের রায়হান ভাই 3টায় ঢুকবে বিকালে। বলো হ্যাপি সবাই? বলো 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 হ্যাপি? লক্ষ্মী সোনা মন্দিরা হ্যাপি? আর কিছু লাগবে তোমাদের? ভাইকে বলো। মানে এই মুহূর্তে এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় গিফট। আমার মনে হয় না এর থেকে স্পেশাল কোনো গিফট তোমাদের কাছে হইতে পারে। সেটা হচ্ছে নাম্বার 1, বাংলার যা লাগবে, বাংলার যত টপিক আছে A to Z রিভিশন দিবা আমার সাথে। ইংলিশের গ্রামাটিক্যাল পার্টের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক রায়হানের সাথে রিভিশন দিবা। বলো ইংলিশ নিয়ে যাদের প্রবলেম এই গ্রুপে ইনশাল্লাহ কালকে 3টা থেকে না। আচ্ছা, এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি, মানে তোমরা আমাকে পরামর্শ দাও, এটা আমি তোমাদের থেকে পরামর্শ নেব। মনে করো রায়হান বিকাল 3টা বাজে রায়হান ইংলিশ ক্লাস নিল,
তাহলে এখানে 1 ঘন্টা রায়হানকে দিবা। এরপরে আমি পরবর্তী ক্লাসটা কয়টায় নিলে তোমাদের জন্য বেটার হয়? যদি বলো একটা স্লট আছে 7টায়, ভাই 7টায় ক্লাস নেন। একটা স্লট আছে 9টায়, ভাই 9টায় ক্লাস নেন। একটা স্লট আছে 10টায়, ভাই 10টায় ক্লাস নেন। একটা স্লট আছে 11টায়, ভাই 11টায় ক্লাস নেন। বলো কোন সময় নিলে? 7টা বাজে আমি বলছি নেবো, বাট হঠাৎ করে আমার মাথায় মনে আসলো, সেটা হচ্ছে 3টা বাজে রাহানের ক্লাস করে, ও লাইভ তো আছে, ক্রিকেটে গেল নাকি? 3টা বাজে রাহানের ইংলিশ ক্লাস করে, মনে করো 7টা বাজে যদি তোমরা পড়ো, মানে সন্ধ্যার সময়টা যদি তোমরা পড়াশোনা করে মোটামুটি যখন ক্লান্ত হয়ে যাবা, নিজেরা পড়তে পড়তে মোটা একটা ক্লান্ত হয়ে গেলে, হয়তোবা রাতে 10টা অথবা রাতের 11টা, যখন আমাদের পড়া ঠিকভাবে হয় না, ওই সময়টা যদি বাইরে ক্লাস করো, তাহলে তোমাদের সন্ধ্যাবেলা নিজেরাও পড়াশোনা করতে পারলা, আর রাতের এই সময়টা মনে করো আমার বাইরে দিলা, হতে পারে সেটা 10টা, হতে পারে 11টা, তোমরা যেটা বলবে সেটা, আমার কোনো সমস্যা নেই। বলো 9টায়, 11টায়, 11টায় নেন ভাইয়া। এই সবাই যে 11টা চায়, কাহিনী কি? রাত জেগে করবা? 11টায় করতে চাও সবাই? 11টা একটু বেশি রাত হয়ে যায় না মনে হয়? অনেকে তোমার হয়তো বা একটু ঘুমে যাবে, ক্লাসগুলো যেতে একটু বড় করে হবে, অনেকে তো মনে ঘুমে যেতে পারে। আমরা কি এই টাইমে নিব যে 10টায়? আচ্ছা আমি একটা টাইম দিই, সেটা হচ্ছে 10টায়। দেখি এই 10টায় প্রত্যেকে একটু ইয়েস অর নো বলো, ইয়েস বা নো। আমি একটু দেখি 10টায় দিলে তোমাদের মতামতটা কি, ইয়েস অর নো। ফার্স্ট ইয়েস অর নো, 10টায় ইয়েস অর নো, 10টায় ইয়েস অর নো দাও, একটু আর্লি করে 10টায় ইয়েস অর নো দাও, আর্লি আর্লি আর্লি, ইয়েস 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 ইয়েস। না ভাইয়া 10টা 11টা ইয়েস ভাইয়া, ইয়েস নো নো হবে না, খায় নাকি? ইয়েস নো নো, এই কিছু কিছু নো নো কেন আসতেছে? 10টা কি সমস্যা? মোহাম্মদ নাহিদ, রাত বেশি হয়ে যায়, থাপড়ামো থাপড়ামো মারছি ন, মানে রাত 10টারে তুমি রাত বেশি হোক, রাতে 2টা 3টে পর্যন্ত পড়াশোনা করবা, আর বলো রাত 10টা। আচ্ছা আমি বলি, রাত যদি 11টায় দিয়ে, অনেকের আসলে একটু, যারা একটু আগে ঘুমে যায় এদের জন্য একটু চাপ হয়ে যাবে, সো রাত 11টা একটু বেশি হয়ে যায়, থাক আমরা রাত 10টায় যাই। আর যারা সন্ধ্যা 7টা 9টার মধ্যে আসো, তোমাদেরকে আমি একটু বলি, আমি জানি, আমি যেটা ধ্রুব সত্য কথা, সন্ধ্যাবেলায় ক্লাস করলে স্টুডেন্ট বেশি থাকবে, আমি জানি খুব ভালো করে, বাট এই মুহূর্তে আমি স্টুডেন্ট বেশি আমার সবচেয়ে বড় বিষয় না, যা লাগবে সে এমনিতে আসবে। তো সন্ধ্যা 7টায় দিলে আমি জানি আমার ক্লাসে স্টুডেন্ট বেশি থাকবে, বাট আমি চাচ্ছি এই সন্ধ্যার সময়টা তোমরা নিজেরা পড়াশোনা করো, মানে এই যে সন্ধ্যা 7টায়, সন্ধ্যার পরে মাগরিবের পরে সময়টা 6টা 7টার দিকে তোমরা নিজেরা পড়াশোনা করো, এরপরে মনে করো 9টা পর্যন্ত পড়াশোনা করে 10টা থেকে সময় নিয়ে আমার ক্লাসটা করো। এবার এখানে 1.5 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, যাই লাগুক, সো 10টায় দাও, এটা তোমাদের ভালো হবে। আমি জানি আমার লাইভে হয়তো বা কম থাকবে, ডোন্ট ম্যাটার, বাট সরি ডাজেন্ট ম্যাটার। এখন ইংলিশ পড়াতে ইংলিশ শিখতে হবে তোমাদের, বুঝছো? 10টায় দিলে তোমাদের নিজেরাও পড়বা, বাকি সময় বাইরের সময় দিবা। 5 দিন বা 6 দিনে ফুল বাংলা আমি রিভিশন দিয়ে দেবো। দুপুরের পরে তোমাদের পড়া একটু কম হয়, এই জন্য 3টা স্লটটা রাহান ক্লাস নেবে, কেমন? ওকে, হ্যাপি 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 হ্যাপি। ওকে লক্ষ্মী সোনা মন্দির, আই থিঙ্ক হ্যাপি। বলো আর কি লাগবে? তোমরা দেখছো আজকে ভাই আরেকটা অ্যানাউন্সমেন্ট দিছি, সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে যারা ঢাকাতে আসবা, তোমাদেরকে তোমাদের থাকা নিয়ে মাঝে মাঝে প্রবলেম হতে পারে, এটা মাথায় রাখবে। এটা আমি আজকে একটা কথা বলে রাখলাম, তোমরা তো বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, ডাবিতে দিবা, রাবিতে দিবা, ছবিতে দিবা, দূরে যা পরীক্ষা দিবা, অনেক ভালো প্রিপারেশনের পরেও একটা কারণে চান্স পায় না, বলপান পরীক্ষা খারাপ হয়। সেটা হচ্ছে বিশেষ করে এই প্রবলেমটা বেশি হয় রাজশাহীতে, বেশি হয় জাহাঙ্গীরনগর কেন্দ্রিক, বেশি হয় ঢাকা কেন্দ্রিক। গুচ্ছতে প্রবলেমটা কম হয়, কারণ গুচ্ছতে সবাই বাড়ির কাছে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেয়, এটাতে। বাট সমস্যাগুলো রাজশাহীতে বেশি হয়, আর চট্টগ্রামে বেশি হয়, আর ঢাকা ইউনিভার্সিটিতে বেশি হয়। কারণ ম্যাক্সিমাম পোলাপানগুলা আগের দিন মনে করো ওরা বাস নিয়ে আসে কোচিং থেকে, অনেকের কোচিং থেকে বাস আনে, বাসগুলো এনে রাতে 2টা বাজে নামায়। এরপরে পোলাপানগুলা যাদের বাস রিজার্ভ থাকে বাসের সিটের মধ্যে বসে থাকে, এরপর অথবা মাঠের মধ্যে বসে থাকে। রাজশাহীতে গেলে তো ছেলেরা তো অ্যাটলিস্ট কোনো একটা মসজিদ খুঁজে দূর দূরান্তে, বিশেষ করে আমি বলে রাখি, আজকে এগুলো বলে রাখি কারণ তোমরা তো এগুলো জানো না, মসজিদ খুঁজে মসজিদে ঘুমায়, সকালে উঠে দেখে যে মোবাইল নেই, তার ব্যাগের তলে মোবাইল রাখছে, মোবাইল নিয়ে যায়। অহরহর কাহিনীগুলো হয়, মসজিদের মধ্যে কাটতে হয়, একটু পরে উঠে দেখে যে তার মোবাইল নেই, মোবাইল নিয়ে চলে যায়। আল্লাহর বান্দারা মসজিদ থেকে এসে মোবাইল নিয়ে যায়,
মসজিদের বারান্দার মধ্যে কাঁদতো, একটু কাঁদতো, দেখে যার মোবাইল নেই। এই কাহিনীগুলা অহরহর হয়। সো এই প্রবলেমগুলো আমি জানি তোমরা ফেস করবা। সো এই জন্য আপাতত তোমরা যে সময়টা মানে এইটা নিয়ে অনেকেই টেনশন থাকে, আবার অনেকে জানোই না হাজারো মেয়েরা ঢাবির বারান্দার মধ্যে, কলা ভবনের আশপাশে, রাস্তার মধ্যে কিছু একটা বিছায়, কাগজ বিছায় বসে থাকে। স্বাভাবিক, দূর দূরান্ত থেকে যারা আসে কেউ তো সকালে রওনা দেয় না, আগের দিন সন্ধ্যা বা রাতে রওনা দেয়, রাতে 2টা 3টা বা 11টা 12টার পরে নামে। কোথাও বাড়া নিতে গেলে 2-3 হাজার টাকা কমে বানাই পাওয়া যায় না, পাওয়াই যায় না বানা, দিল্লি 3-4 হাজার টাকা লাগে। তো এই টেনশন যাদের একবারে মনে করো কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, যাদের একবারে কোনো থাকার জায়গা নাই, আমার যে হল আছে 2071 হল, ছেলে পেলে যারা আসো, মানে যাদের একবারে জায়গা নেই, তোমার যদি আশপাশে কোনো জায়গা থাকে ভাই তুমি আমার বলিও না, যাদের একবারেই জায়গা নেই, রাস্তা থাকা মানে একবারে মানে কি সে এখন রাস্তার মধ্যে থাকা ছাড়া উপায় নেই বা বাইরে থাকা ছাড়া উপায় নেই, এমন মানে ইয়েও নাই যে এখন টাকা খরচ করে 3-4 হাজার টাকা দিয়ে রুম নিবে, এটুকু ইয়ে নাই, তাদেরকে আমি আমার হলের মধ্যে রাখার ট্রাই করব। আমাদের গেস্ট রুম আছে, ওখানে ব্যবস্থা করার আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। আর মেয়েরা যারা আছো তোমাদেরকে, আমার যে বান্ধবী ললিতা যারা আছে ওদেরকে বলে দেবে যাতে তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, কেমন? ওকে ওকে। বাটন ফোন নিব না, পরীক্ষার হলে ফোন নেওয়া যাবে না, পরীক্ষার হলে ফোন নেওয়া যাবে না। তুমি যেখানে থাকবা অথবা তোমার সাথে কেউ থাকলে পরীক্ষার কেন্দ্রের আগে তার কাছে একটু মোবাইলটা জমা দিয়ে রাখতে হবে, পরীক্ষার হলে মোবাইল নেওয়া যাবে না, কেমন? ওকে ওকে ওকে, ঠিক আছে। আর কিছু লাগবে কিনা ভাইকে বলো আমার পক্ষ থেকে। আচ্ছা, জিকে নিয়ে কিছু করবেন, আমার এই সাধ্যটা নাই, বিশ্বাস করো তোমাদেরকে আমি তো ইংলিশ পড়ে ডাবিতে চান্স পেয়েছি, এই কারণে মনে করো টুকটাক যা লাগে আমি ইংলিশের সাপোর্টটাও দিতে পারছি। বাট জিকে আমি পড়ি নেই ভাই জীবনে, আমি তোমার এগুলো কি সাপোর্ট দেবো? সো বি ইউনিট, তোমাদের কাছে আমি একবারে দুঃখিত, আমি তোমাদেরকে বাংলা এবং ইংলিশ এটা এখন কেন যদি বলো ভাই ডাবির পরে, মানে ডাবির পরেও যদি তোমাদের লাগে আমি সাপোর্ট করে যাব, যদি আমার সাধ্য করলে আমি ইনশাল্লাহ সাধ্য করে যাবো। মানে বি ইউনিটের আমি বাংলা ইংলিশ ছাড়া কিছু দিতে পারবো না, বি ইউনিটকে আমি বাংলা ইংলিশ ছাড়া কিছু দিতে পারবো না। হ্যাঁ, পরীক্ষা নিতে বললে আমি 5টা জায়গায় 7টা পরীক্ষা নেবো, যাও যদি বলো ভাই আমাদের পরীক্ষা নেন, আমি 5টা জায়গায় 7টা পরীক্ষা নেব, শুধু আমি জিকেটা পড়াতে পারবো না বা জিকে তোমাদেরকে কোনো সাজেশনও দিতে পারবো না, কেমন? যেটা আমি পারি না ভুলভাল কোনো কিছু দেবো। আর সি ইউনিট তোমাদের A to Z আমি ইনশাল্লাহ পারবো। তোমাদের রাহেন ভাই তো আছে ম্যানেজমেন্ট মার্কেটিং এর জন্য, আমার অনেক বড় একটা সাপোর্টও আছে, ও ইংলিশও দেখে, আমি তো বাংলা দেখি, আর আছে অ্যাকাউন্টিং দেখি, যদি পারি অ্যাকাউন্টিং কেউ হয়, না হলে আমি নিজে অ্যাকাউন্টিং পড়াবো, যা যদি তোমাদের লাগে। ওকে ওকে ওকে। প্যারাগ্রাফ বানিয়ে লিখানো শিখাইলে ভালো হতো ভাইয়া, কমন না আসলে কি করব? এই যে অমিতা মিত্রা, আচ্ছা আমি একটু বলি, রিসেন্ট গুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলো আমি কালকে তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল টেক্সচুয়াল প্যারাগ্রাফ যেগুলা, এই প্যারাগ্রাফ গুলো তোমাদেরকে তো আমি পিডিএফ দিচ্ছি, এগুলো তো তোমার দেখে যেতে পারো। টেক্সচুয়াল প্যারাগ্রাফ যেগুলো, এগুলো তো বইয়ের কথাগুলো লিখতে হবে, এগুলো বানানো কি, এগুলো তোমরা বাংলা কথাগুলো মোটামুটি দেখে যাও, বাসার মধ্যে লিখো, কেমন? ওকে। আর কিছু আর কিছু আর কিছু বলো, আর কিছু লাগবে? লক্ষ্মী ছেলে মেয়ের একটু আর্লি করে বলো, আমি আর 1 মিনিট থাকবো, তোমাদের কালকের ক্লাসগুলো রেডি করতে হবে। আর কিছু লাগবে ভাইকে বলো। আর কিছু লাগবে? একটু আর্লি আর্লি আর্লি। আমাদের সাভার থেকে ডাবিতে যাইতে লাগে 35-40 মিনিট, বোকা ডাবিতে আর অনেক সময় লাগে, সাভার অনেক দূরে। ওকে 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 ভাই, রিটেন সি ইউনিট সব পিডিএফ চাই, সি ইউনিট অবশ্যই পাবো, আপাতত বি ইউনিটে শেষ করলাম। ওকে, সি ইউনিটে এক্সামে কি এমসিকিউ আর রিটেনের উত্তরপত্র একসাথে দেয়? জি, এমসিকিউ রিটেনের উত্তরপত্র একসাথেই দেয়, এগুলো একসাথে থাকবে, এমন না যে এমসিকিউ জমা দিছো রিটেন দেবে, এগুলো একসাথে দেবে। কিন্তু গার্ড কেমন দেয়? আচ্ছা, তোমরা যারা সি ইউনিটে আছো, তোমরা সি ইউনিটের স্টুডেন্ট, বি ইউনিটে আবেদন করছো কারা কারা? যারা আবেদন করছো প্রত্যেকে পরীক্ষা দেবে। এই যে গার্ড কেমন দেয়, এগুলো এক্সপিরিয়েন্স। গার্ড আমি একবার সহজ বাংলা ভাষায় বলি, অনেক কড়া গার্ড দেয় না, বাট এই জায়গায় যে তুমি আরেকজন থেকে দেখে লিখবে এরকম সময়ও নাই তোমার। আবার এক একজনের সেট করতে এক এক রকম হয়, তুমি তারটা কি দেখাইবা, তার সেট ক, তোমারটা খ, তারটা গরুর গো, সেট তো ভিন্ন থাকে। সো দেখা দেখির কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটা ছোট্টখাট্ট হালকা একটা থাকতে পারে, এটা আমি এখন বলবো না, পরীক্ষার আগের দিন রাতে বলবো। হালকা কোনো লাভ নাই, এটা হয় না। যেমন ম্যাক্সিমামের সিট কিভাবে পড়ে আমি বলি, ম্যাক্সিমামের সিট পড়ে এখানে একটা সিট, এখানে একটা সিট, পাশের জন থেকে দেখারও সুযোগ থাকে না। বাট কারো ভাগ্য ভালো হলে একটা দেখার একটা জায়গা আছে, মানে যাদের এক বেঞ্চে মনে করো 3 জন পড়ে, এক বেঞ্চে 3 জন পড়ে, তোমাদের জন্য একটু সুযোগ থাকতে পারে, এটা আমি পরীক্ষার আগের রাতে বলবো, এখন না। আপনাদের রিলস দেখার টাইম খাইয়ে নিছেন, আপনি আপনার টাইম খাওয়ার জন্য দোষী।
কি রে কয় আপনি আপনার রিলস দেখার টাইম কাইয়া নিছেন, কি আর লেখে এখানে দীপ্তি, এগুলো কি লেখে ভাই? সিট কেমনে পড়বে, রুল অনুযায়ী নাকি সিরিয়াল অনুযায়ী? এগুলো তোমাদের সিরিয়াল বলতে সিরিয়াল রুল অ্যাডমিট কার্ড দিলে দেখতে পাবা, আর তোমাদের কার সিট কোথায় সব আমি চিনে দেবো, নো টেনশন। মানে ঢাবিতে আসবা এরপরে কোথায় কি লাগবে এগুলোর জন্য আমি আছি, নো টেনশন। প্রত্যেকটা কেন্দ্র আমি চিনে দেবো, আগের দিনে তোমাদেরকে বলে দেবো কোন জায়গা থেকে কিভাবে যাইতে হয়, সব আমি দেখাই দেবো, এগুলো নিয়ে কোনো টেনশনই করিও না তোমরা। আমাদের আরো এক্সাম নিয়ে, আচ্ছা 3 নাম্বার এক্সাম কখন নিব? কালকে কি নিব বলো সোনামন্দিরা, কালকে 3 নাম্বার এক্সাম নিব বলো। মডেল টেস্ট সিরিয়াস, তোমরা তো এক্সাম দাও না, আমার বিশ্বাস করে এক্সাম দেওয়ার রুচি উঠে গেছে। তোমরা এক্সাম দাও না, বুকে হাত দিয়ে বলো তো এখানে যারা আছো কয়জনে এক্সাম দিছো বলো, বুকে হাত দিয়ে বলো কয়জনে এক্সাম দিছো। আজকে যে আমি মডেল টেস্ট 2 নিলাম, এই যে 2 এত কষ্ট করে একটা এক্সাম নিলাম, কয়জনে নিছো বলো। প্রতিদিন দেখো সকাল থেকে আমি তোমাদের মডেল টেস্টের এক্সামের কোশ্চেনগুলা পিডিএফ করে আপলোড করা লাগে, এরপরে 1 ঘন্টা পরে আনসার শিট আপলোড করা লাগে, এরপরে প্রতিদিন দেখো একটার পর একটা তোমাদের ক্লাস, এরপরে তোমাদের পিডিএফ, সারাটা দিন 24টা ঘন্টা এটা। মানে পার্সোনাল কোনো মানুষ থাকলে তারা যে একটা মেসেজ দিব এই সময়টা পর্যন্ত নাই, মেসেজ কেউ দিলে সিন করার সময়টা পর্যন্ত নাই, মানে বাকিটিতে বাদে দিলাম। অ্যাটলিস্ট মানুষ তো তার রিফ্রেশমেন্টের জন্য প্রিয় মানুষের সাথে তোমার অ্যাটলিস্ট 1 মিনিট কথা বলে, ওই সময়টা পর্যন্ত নাই। সারাদিন তোমাদেরকে এই যে এত কিছু করি, এক্সাম কয়জনে দিছো দেখি আমি একটু দেখতে চাই, বলো তো কয়জনে দিছে এক্সাম কও। তা আপনি যে মডেল টেস্ট দেন ওই কোশ্চেন আমার অফলাইন এক্সাম সেম কোশ্চেন। প্রিয়া রানী বর্বন, এখন আমি তোমাদেরকে বলি, আমি তো একটা জায়গা থেকে নিই, মানে আমি একটা জায়গা থেকে দেখো, আমি তোমাকে একবার বলি, আমি এখন মনে করো সি ইউনিটের একটা মডেল লিস্টে কয়টা কোশ্চেন হয়, 6 নং 72টা কোশ্চেন, 72টা কোশ্চেন লিখে এটা টাইপ করে আবার এটা পিডিএফ আমি বানাইতে পারি না। আমরা জানো আমি কম্পিউটারে কাজ করতে পারি না, শুধু স্লাইডগুলো আমি নিজে বানাইতে আমার আয়ত্তে চলে আসছে। এগুলো পিডিএফ করা আমি পারি না, এগুলো টাইপ করে পিসিতে বসাই পিডিএফ করা মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। এখন এটা তো চাই বি ইউনিট সি ইউনিটের জন্য টোটাল আমার মনে করো 5 ঘন্টার মতো লাগবে। এখন আমি সারাদিন স্লাইড বানানো রেডি করবো, এখন আমি একটা জায়গা থেকে কোশ্চেনগুলো নিই, কোনো কোচিং থেকে আমি নিই না, আমার কাছে তো বইয়ের অভাব নেই, আমি একটা জায়গা থেকে মোটামুটি সাইজ করে নিই। এখন তোমাদের কোচিংও যদি আমার বুদ্ধির সাথে তার বুদ্ধি মিলে যায় তাহলে হইতে পারে, মানে আমি যে জায়গা থেকে বুদ্ধি দিয়ে নিই ওরাও মনে ওই জায়গা থেকে না, বাট আমি কোনো কোচিং এর কোশ্চেন দিই নাই, কোনো কোচিং থেকে আমি নিই নাই। ওকে, আর কিছু কষ্ট? আচ্ছা, মডেল টেস্ট 3 আগামীকালকে নিব ইনশাল্লাহ। মডেল টেস্ট 3 আগামীকাল বিকাল, দাঁড়াও আমার কালকে ক্যাম্পাস আছে না, আরে ক্যাম্পাস আছে না এটাও জানি না, যা এটা জানাই দিব কালকে, যদি আমার ক্লাস মাস না থাকে তাহলে কালকে নিব, কেমন? ওকে 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 ওকে, একটু মনে করো, এখন দেখো মনে করো এই যে যারা বলো ইংলিশে ফেল করি এটাতে, এখন আমার পরীক্ষাগুলো দেওয়া না দিয়ে যদি তুমি ডিউতে যাইতা, না দিয়ে যদি তুমি ডিউতে যাইতা আর ইংলিশে যদি আন্দাজে দাগাই যাইতা, এরপরে যদি ফেল করতা কেমন লাগতো? ধ্রুব সত্য কথা, 90% স্টুডেন্টগুলো ইংলিশে ফেল করে, 90% স্টুডেন্টগুলো ইংলিশে ফেল করে, 90% স্টুডেন্ট, ধ্রুব সত্য কথা। এই যে তোমরা এখন বেশিরভাগ ইংলিশে ফেল করো না, কসম খোদা 90% স্টুডেন্ট ইংলিশে ফেল করে। আর চান্স পায় না কোনটার কারণে জানো? বাংলার কারণে, অ্যাকাউন্টিং এর কারণে, এই 2টা সাবজেক্টের কারণে চান্স পায় না। মিস যা ইংলিশের কারণে চান্স পায় না, বাংলার অ্যাকাউন্টিং এর কারণে, কেমন? সো পাসটা অ্যাটলিস্ট ইংলিশে নিশ্চিত করিও। আর ইংলিশে কিভাবে পাস করতে এটা নিয়ে আমি একটা দিব, মোটামুটি একটা ভিডিও দিব। সিট কোথায় পড়লো কিভাবে বুঝবো এটা আমি ইনশাল্লাহ যখন তোমাদের অ্যাডমিট কার্ড দিবে, তোমাদের অনুষদগুলো দেওয়া থাকবে, তখন আমি দেখাই দেবো তোমাদের কোন অনুষদ কোন জায়গায়, কলা ভবনে যাদের পড়ে, বিজনেস ফ্যাকাল্টিতে যাদের পড়ে, সারুকলা যাদের পড়ে, কার্জন হলে যাদের পড়ে, কোনটা কিভাবে যেতে আমি সব বলে দিব। আমি আসি মানে দাবির ভর্তি পরীক্ষার কিছু লাগবে, কোনো টেনশন নাই ভাই। যে জায়গাতে আমি তোমার থাকার মানে থাকার নিশ্চয়তা দিতে পারি যে না টেনশন নিও না, আমার হলের মধ্যে আমি প্রয়োজনে রাখবো তোমার, টেনশন নিও না। ওকে ভাই, কালকে থেকে যে ইংলিশ ক্লাসগুলো হবে সেগুলো করলে কি মোটামুটি টপিকগুলো যদি কোনো সব রুলসগুলো ভুলে গেছে সবকিছু ক্লিয়ার হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি রাহানকে বলছি, তোমাদেরকে আমি রাহানের সাথে চ্যাট দেখাই, মানে তোমাদেরকে আমি রাহানের সাথে চ্যাট দেখাই, দেখো ওরে আমি দিছি,
ওটা আমি বলছি, দেখো এই যে আমার তো মনে করো আমি তো দেখা যায় আশা করি এটা হচ্ছে তোমাদের রাহান ভাইয়ের সাথে, এটা হচ্ছে আমার প্ল্যান, আমি তোমাদেরকে কি কি পড়াবো। এরপর আমি বলছি এভাবে একটা রুটিন করে দে, বি ইউনিট প্লাস সি ইউনিট। এরপর ওরা বলছি 5টা ক্লাস টপিক ওয়াইজ, মানে দেখো আমরা যে প্ল্যান করি। এরপর ও আমাকে দিছে একবারে, মানে আমি ওর জিজ্ঞাসা করছি দেখো এগুলো এনাফ কিনা, বলছে জি অবভিয়াসলি সর্বোচ্চ কমন থাকবে ইনশাল্লাহ। মানে এখন আমার জায়গা থেকে আমি ওকে যথেষ্ট মানে চাপ দিছি যে এমনভাবে ক্লাসগুলো নিবি যাতে পোলাপান পুরা A to Z টপিক ফুল রিভিশন হয়ে যায়। আমার উপর তো বিশ্বাস আছে, আমি জানি, বাট হয়তো অনেকে ওর ক্লাস করো না, বাট আমি ওকে বলছি এমনভাবে নিবি যাতে পোলাপান সব ক্লিয়ার হয়ে যায়, একটা যাতে কোনো প্রবলেম না থাকে, কোনো ফাঁকি বেজে নেই জায়গা, কেমন? এরপরে আমি তোমাদেরকে বলি যদি বাইরের পক্ষে পসিবল হয় ইনশাল্লাহ ডিউর পরও যদি তোমাদের লাগে, এই জিনিসটা আমি তোমাদেরকে বলে রাখি, ঢাবিতে ভর্তি পরীক্ষার দিন অনেকেই ভেঙে পড়বা, যাই করবা, হোক চান্স হোক না হোক পরের বিষয়, বাট ঢাবিতে ভর্তি পরীক্ষার দিন রাত থেকে হয়তো বা সর্বোচ্চ তুমি একটা রাত রেস্ট করতে পারো, এর বেশি একটা মিনিট তোমার রেস্টের কোনো সুযোগ নেই। পরের দিন থেকে কাজে লেগে যাও, পরের দিন থেকে তুমি আরিউর জন্য প্রিপারেশন নাও, পরের দিন থেকে তুমি জেইউর জন্য প্রিপারেশন নাও, পরের দিন থেকে তুমি সিউর জন্য প্রিপারেশন নাও, পরের দিন থেকে তুমি জিএসটির জন্য প্রিপারেশন নাও, পরের দিন থেকে তুমি জেনিউর জন্য মানে জগন্নাথের জন্য প্রিপারেশন নাও, আর কি আছে সাস্টের জন্য প্রিপারেশন নাও, পরের দিন থেকে লাগো সবগুলোর জন্য প্রিপারেশন নিবা তুমি। বাট আমি জানি না আমি এরপরে তোমাদেরকে ক্লাস দিতে পারবো কিনা, কারণ আমি মানে হয়তো তোমার বিশ্বাস হয় না, এই জায়গায় এটা আরেকজনের বোর্ডে ক্লাস নিতে হচ্ছে আমাকে, তাকে আমার পেমেন্ট দিয়ে ক্লাস নিতে হচ্ছে। সো এর পরবর্তীতে আমি তোমাকে সময় দিতে পারবো কিনা বাট আমি জানি না, বাট তোমরা তোমাদের প্রিপারেশন নিবা, কেমন? ওকে 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 কয়েকটা পরীক্ষা ইংরেজি এমসিকিউতে 7-8 পাই, আবার কয়েকটা 2.50। আসো তোমাদেরকে আমি ইংলিশের একটা বলি, সেটা হচ্ছে মানে ইংলিশে ভালো করবে কিভাবে, দাগানোর সময় কোন জিনিসগুলো খেয়াল রাখবা। মনে করো ইংলিশে 12টা কোশ্চেন আসে, সি ইউনিট বা বি ইউনিট বলো 15টা আসে, কোন কোন জায়গাগুলো থেকে আসে? নাম্বার 1 ভোকেব থেকে আসে, নাম্বার 2 গ্রামার থেকে আসে, নাম্বার 3 তোমার ভোকেব গ্রামার, এই দুইটাই তো। আর হয়তো বা বি ইউনিটের ফার্স্ট পেপার থেকে আসলেও আসতে পারে। আসো ভোকেব থেকে যেগুলো আসবে মনে করো 3টা বা 4টা আসে, তুমি এটা শিওর রাখো এই 3-4টার মধ্যে মিনিমাম হয়তো পারো 2টা অথবা 3টা, যদি 5টা আসে মিনিমাম 2 থেকে 3টা তোমার কমন পাবা। যদি ভোকাবুলারি পড়ে থাকো কমন পাবা, 2-1টা হয়তো নাও পাইতে পারো, যারা মিডিয়াম লেভেল স্টুডেন্ট তাদের কথা বলতেছি। 2 থেকে 3টা তুমি 100 কমন পাবা। স্পেলিং এগুলো তো বেশি নেই, কি তখন আমাদের মাথার মধ্যে ও আরে আমি তো খেয়ালই করে নেই, হঠাৎ তোমাদের মনে পড়ে যায়, তখন ধাক্কা দিয়ে আরো 2-3টা পারবা। মোটামুটি শিওর যখন হইবে কয়েকটা, তখন মোটামুটি পারবা। এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি, সবচেয়ে বড় ভুল হাজারো স্টুডেন্ট গুলো চান্স পায় না একটা কারণে, সেটা হচ্ছে আমাদের মতো কোচিং ব্যবসায়ীরা সঠিক পরামর্শ তোমাদেরকে দেয় না। কি দেয় জানো? মানে নাম বলবো না কারণ তোমরা অনেকেই জানো, ঠিক এইরকম পরামর্শগুলো দেয়। ইংলিশ 5টা শিওর হইলে 5টাই দাগাও আর দাগাইও না, এই কথাগুলো বলে যারা পোলাপানগুলো কি করে জানো? হাজারো স্টুডেন্ট, বিকারুন্নেসের একটা মেয়ে নাম সামিয়া, ওর তোমাদেরকে আমি কালকেও বলছি যে গত বছর ডাবিতে মার্ক কাটমার্ক ছিল প্রায় 86-এর একটু কম, ওর মার্ক ইংলিশ মার্ক বাদে ওর মার্ক হচ্ছে 92.something 25 অথবা 50। ইংলিশে যদি 5ও পাইতো ওর মার্ক হয়তো 97 সামথিং, ডাবিতে টপ 50-র মধ্যে থাকতো, সে 50-এর ঘরের মধ্যে থাকতো, বাট সে পাশে করেনি একটা ভুলের কারণে। কোন ভুল জানো? মোটামুটি ভাবছে শিওর ইংলিশে 5টা দাগাইছে, আল্লাহর রহমতে তার দুর্ভাগ্যে তার ভুলের কারণে 5টার মধ্যে 4টা হয়েছে। একটা কেমনে জানি ভুল করে গিয়ে ফেলছে পরীক্ষার হলে, তারা ওরা খেয়াল করে নাই। একটা পরে বাসায় এসে দেখে যা দাগাইছে এটা ভুল, সহজ একটা কোশ্চেন ভুল করছে, যার কারণে 5টার মধ্যে 5টা দাগাইছে, 4টা হয়েছে, একটা হয় নাই, পাশ করেন ইংলিশে। এত ভালো মেয়ে বিকারুন্নেসার টপার, চান্স পায় না ঢাবিতে, আফসোসে মরে যায়। এরকম তোমার ক্ষেত্রে হলে কি মনোডেপে কি কলজেটা ফাড়ে যাবো তখন? আহারে একটা কোশ্চেনের কারণে আমি ডাবিতে চান্স পাইনি, এই জিনিসটা তুমি কেমনে নিবা? একটা প্রশ্নের জন্য যদি তোমার ডাবিতে চান্স না হয়, এই ক্ষেত্রে আমার যেটা পরামর্শ, অবশ্যই ইংলিশ শিওর হয়ে দাগাবা। তবে তোমার ইংলিশ এত দুর্বল যে 15টা প্রশ্নের মধ্যে তোমার মাত্র 5টা শিওর হয়, এত দুর্বল কেন তুমি? 12টা প্রশ্নের মধ্যে মাত্র তুমি 5টা শিওর, এত দুর্বল কেন? যদি এরকম সিচুয়েশন হয়েও যায়, এত কঠিন করবে না।
এরকম সিচুয়েশন হয়েও গেল মোটামুটি, যেগুলো সম্ভাবনা হয়। কারণ এরা কি করে জানো, হাজার স্টুডেন্ট, ওরা মনে করো এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এখন 1 নাম্বারে গিয়ে শিওর মনে হয় সি, বাট শিওর না হয় দাগায় না। 2 নাম্বার মনে হয় বি, বাট সিউরিটির জন্য দাগায় না। 3 নাম্বার মনে হয় ডি নাম্বার, বাট সিউরিটির জন্য দাগায় না। বাসায় এসে দেখে সে যেটা ভাবছে 1 নাম্বারে সি হবে, কিন্তু সে দাগায় না। আয় আল্লাহ রে, যদি দাগাইতাম 1টা মার্ক পাইতাম। 2 নাম্বার ভাবে সি হবে, বি হবে, বাট শিওরের জন্য দাগায় না। আরে আল্লাহ, যদি দাগাইতাম। 3 নাম্বার ভাবে ডি হবে, বাট শিওর হওয়ার জন্য সে দাগায় নেই। এই ভুলটা আমি করছি ভাই, এগুলো আমি পরীক্ষা দিচ্ছি, আমি জানি। এই জিনিসগুলা বিশ্বাস করো, যারা মোটামুটি পড়াশোনা করছো, আল্লাহ না করুক ডাবিতে যদি তোমার মিস যায়, এই 1 মার্ক বা 2 মার্কের জন্য মিস যাবে। কারণ এই 1 মার্ক 1000 সিরিয়াল পিসে যাবে, এই 2 মার্ক 2000 সিরিয়াল পিসে যাবে। মিস গেলে এই কারণে হবে। ডাবিতে সিট আছে সি ইউনিটে 900, চিন্তা করে 1 মার্কের ঠেলে তুমি কত সিরিয়াল পরে যাবে। এই ভুলগুলা চান্স পাবে না এই কারণে। এইরকম সম্ভাবনা আমি কখনোই 5টা দাগাবো না, আমি এটাকে প্রিফার করি না। মোটামুটি যেগুলা মোটামুটি তোমার শিওর মনে হয়, এরকম 8 থেকে 9টা দাগাও। তুমি এতই দুর্বল যে তুমি মনে করো মোটামুটি শিওর যেগুলো হইছো 3 থেকে 4টা দাগাইছো, মনে করো আমি তোমাকে ইকুয়েশনটা বুঝাই, তুমি মোটামুটি শিওর হয়ে, মোটামুটি 90% বা 80% শিওর হয়ে মনে করো তুমি 4টা প্রশ্ন দাগাইছো, তোমার মনে করো 4টার মধ্যে 4টাই ভুল হবে, এতই দুর্বল স্টুডেন্ট তুমি না। 4টার মধ্যে ধরে নিলাম তুমি 2টা ভুল হলো, 2টার জন্য নেগেটিভ মার্ক 0.50, 2টা সঠিক হয়েছে, এটার জন্য তুমি 2 মার্ক পাইছো। আলটিমেটলি নেগেটিভ মার্ক কাটা দিলে 1.50 তো তোমার থাকে। 60টার মধ্যে যদি তোমার 3টা হয় 3 মার্ক পাইছো, একটা ভুল হলে 0.25 কাটা, তোমার তাহলে 2.75 মার্ক থাকে। এই 2.75 তোমাকে কোন লেভেলে নিয়ে যাবে তুমি চিন্তা করতে পারবো না। আমরা অনেকেই মনে করি এই ভুলটা করি যে দাগাই না। ইংলিশের বেলা সবচেয়ে বেশি করি, হাত কাঁপে দাগাইতে গেলে এই জিনিসটা হয়। ইংলিশের বেলায় হাত কাঁপে, ইংলিশের বেলায় কি কাঁপে, হাত কাঁপে, কারণ তখন মাথার মধ্যে কাজ করে। বিশেষ করে সি ইউনিটে তো কোনো বিষয় আলাদা পাস নাই, শুধু ইংলিশে আলাদা পাস, তখন হাত কাঁপে। আল্লাহ, আমি যে একটা এমসিকিউ দাগাবো, বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, ডাবির ভর্তি পরীক্ষাতে যখন ইংলিশ দাগাইতে যাবে হাত কাঁপে। আল্লাহ, ইংলিশে যদি ফেল করি তাহলে অন্যান্য বিষয় পাস করে তো কোনো লাভ নাই। দাগানোর আগে তার হাত কাঁপে, এটা যদি ভুল হয় চান্স মিস হয়ে যেতে পারে, যদি ভুল হয় চান্স মিস হয়ে যেতে পারে, সঠিকটাও তখন সে ভুল করে, হাত কাঁপে তখন। এই জিনিসগুলোর একটাই সলিউশন, বেশি বেশি ভাই এক্সাম দে, বেশি বেশি এক্সাম দিতে দিতে তুমি বুঝে যাইবা যে কখন তোমার জন্য ইংলিশে 10টা দাগানো বেটার, কখন তোমার জন্য ইংলিশে 9টা দাগানো বেটার, কখন তোমার জন্য ইংলিশে 7-8টা দাগানো বেটার। এটা তোমার নিজে আয়ত্তে চলে আসবে। এটার একটাই সলিউশন ভাই, বেশি বেশি এক্সাম দাও। নট ওয়েবসাইটের গোষ্ঠীরে কিলাই, ওয়েবসাইটের গোষ্ঠীরে গেলে, অনলাইন পরীক্ষার গোষ্ঠী গেলে কোনো দরকার নাই। বেশি বেশি ওই মারে পরীক্ষা দে, ওই মারে পরীক্ষা দে। আমি তো বলছি 5টা মডেল লিস্ট দেবো, দরকার আমি 7-8টা নিবো। যা, কেমন? ওকে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, অনেক আলোচনা করে ফেলছি। ওকে ওকে ওকে, স্যারগুলোতে 40টা দাগাই দিয়ে আসছিলাম, লামি ইসলাম। আমিও তোমার বি ইউনিটে আমি কি করছি জানো, একদম তোমরা তো আমার কথা বিশ্বাস করবে না, আমার বি ইউনিটের প্রশ্নটা করি, এই প্রশ্নটা আছে না, আমি বি ইউনিটের প্রথমে বাংলা দাগাইছি, ইংলিশ দাগাইছি, এখানে 15, এখানে 15, 30, এগুলো তো আমি পারি, মানে এগুলো তো আমি পারি। এখন জিকে তো আমি এই জীবনে পড়িও না। এখন জিকে কি হয়েছে জানো, জিকে পরীক্ষার সময় আমি প্রশ্নটা ভাঁজ করছি, ভাঁজ করে এভাবে ঠিক সেম টু সেম ভাঁজ করছে, ভাঁজ করে এরপর আমি পকেটে ঢুকেছি, পকেটে ঢুকেই জিকের 31 থেকে 60 পর্যন্ত একদম ক খ গ গরুর গ গোনার গ ক খ গ গরুর গ গোনার গ ক খ গরুর গ গোনার গ ক খ এমনি দাগাইছি। এরপরে দাগানোর পরে এবার আমি মনে করো কি, এবার আমি দাগাইছি না, এবার ওইমার থেকে আমি প্রশ্ন দাগাই। আমি 31-এর কত দাগাইছি, ক নম্বরটা দাগ দিছি, 32-এর কত দাগাইছি, খ নম্বরটা দাগ দিছি, কারণ বাসা যেতে আবার মিলাইতে হবে, কারণ আমি দাগাই। কেমন? তো এরপরে দেখলাম যে আমি মোটামুটি বাংলাতে মনে হয় 15-তে 12 সামথিং পাইছি, ইংলিশও মোটামুটি প্রায় 10-12 সামথিং এরকমই পাইছি, বাট জিকেতে 30-এর মধ্যে আমি মার্ক পাইছি কত জানো, মানে জিকেতে আমি কোনো মার্ক পাইনি, উল্টা -2.75 এরকম কি পাইছি। মানে আমি তো মার্ক পাই নাই, উল্টা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার থেকে মার্ক পাইবো, 2 সামথিং মার্ক পাইবো আমার থেকে, এরকম হয়েছিল জিকেতে আমার। কেমন? এরকম অবস্থা হয়েছে আর কি। এখন তোমাদেরকে এই জায়গায় আমি আরেকটা কথা বলি, ডিউতে ভর্তি পরীক্ষার পরে আসলে মানে কথা বললে কথা মনে পড়ে যায়, অনেক কথা
কথার টান দিলে মনে পড়ে যে অনেক কথা, এই কথাগুলো কাজে লাগবে, মানে মাথায় রাখবা। অ্যাটলিস্ট আর কারো বিশ্বাস না করলেও সুফিয়ানরে বিশ্বাস করি, এই মানুষটা তোমার জন্য স্বার্থ নিয়ে কথা বলে না, নিঃস্বার্থভাবে বলে। কারণ আমি অ্যাটলিস্ট আমি ট্রাই করি, না হলে অ্যাটলিস্ট এত বড় বড় রিস্ক নিতাম না, নিজের টাকা দিয়ে তোমাদেরকে পড়াইতেছি। আগে তো মনে করো ক্লাস নিলে কেউ একজন আমার ক্লাসের মধ্যে কিছু টাকা দিত, যে হ্যাঁ একটা ক্লাস নিলে এত টাকা পাবা, একটা ক্লাস নিলে 1 টাকা 2 টাকা যাই দিত। এখন তো সেটাও, এখন নিজে তোমার নিজের টাকা খরচ করে ক্লাস নিচ্ছি। এখন দেখো যে জিনিসটা বলতে লাগছিলাম, বলে তো গেছি, ও হ্যাঁ, ডিউতে ভর্তি পরীক্ষার ঠিক 1 মাস পরে তোমার রেজাল্ট দিবে। 1 মান্থ। এই একটা মাস কি পরিমাণ মানসিক প্রেসারের মধ্যে তোমরা থাকবা লিখে রাখিও। এই একটা মাস তোমার মধ্যে কি পরিমাণ হতাশা কাজ করবে। কাদের জন্য আমি বলি, যাদের মনে করো মোটামুটি 90+ হয়ে যাবে, এরা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা চান্স পাওয়ার মতো একটা আশা নিয়ে তারা থাকে। যাদের এর কম থাকবে, ওরা ইয়ানাফসি করবে, আল্লাহ আল্লাহ চান্স হতেও পারে নাও হতে পারে, আল্লাহ চান্সটা দিয়ে দাও, কোন রকম একটা ইয়ানাফসির মধ্যে থাকে, একটা হতাশা থাকে। বাট ওই স্টুডেন্টগুলো সবচেয়ে বড় টেনশনে থাকে, ওরা কোশ্চেনে কি দাগাইছে এটা আর বলতে পারে না, যার কারণে বাসায় এসে মিলাইতেও পারে না, আবার সে জানেও না তার চান্স হবে কি হবে না। মনে করো সে যদি বুঝতো যে আমার চান্স মোটামুটি হইতে পারে না হইতে পারে, আমি রিস্ক ফ্রি থাকার জন্য বাকিগুলোর প্রিপারেশন নিই, অথবা সে বুঝে গেছে আমার চান্স হবে না, আমি বাকিগুলোর প্রিপারেশন নিই। এখন একটা স্টুডেন্ট যখন তার মনে করো কি দাগাইছে, মনে করো 1-এর ক, 2-এর খ, 3-এর গরুর গ, 4-এর গোড়ার গ, এগুলো দাগাইছে, এখন সেগুলো প্রশ্নে দাগাই নেই, এখন বাসায় সে বলতে পারে না কোনটা কি দাগাইছে, তখন সে আর জানেই না কি মার্ক পাবে, যার কারণে সে জানে না সে চান্স পাবে নাকি পাবে না, মানে মোটামুটি কোনোটাই জানে না, কারণ সে তো জানে না কি দাগাইছে, কি আনসার মিলাইব, মনেই পড়ে না কোনটা দাগাইছে। এই কারণে পোলাপানগুলো একটা মাস কুত্তার মতো টেনশনে তার মাথা কাজ করে না। এই জন্য তোমাদের ক্ষেত্রে ভাই পরামর্শ থাকবে, যখন যা দাগাইবা কোশ্চেনের মধ্যে ছোট্ট করে একটা দাগ দেবে, অ্যাটলিস্ট যাতে তুমি বুঝো যে আমি 2-এর এটা দাগাইছি। এই অন্তত এই একটা মাস রিল্যাক্স থাকার জন্য, কেমন? এই ভুলগুলো অনেকেই করে, মানে ওরা বাসায় এসে বলতে পারে না আমি কি দেখাইছি, এই ভুলগুলো তোমরা করবা। বাট আমার স্টুডেন্ট গুলো আছে, তোমরা যদি করো কষ্ট পাবো। সো কোশ্চেন একটু দাগাইবা, বাসায় এসে মিলাইবা, চান্স হইলে আলহামদুলিল্লাহ, না হলে পরবর্তীগুলোর প্রিপারেশন। কাটমার্ক কত হবে এটা আমরা কোশ্চেন দেখলে মোটামুটি বলে দিতে পারবো, এরপরে প্রিপারেশন নেবা। কেমন? ঠিক আছে, ওকে 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 আর কিছু? জাস্ট এত বড় বড় দাগ দিও না, আবার জাস্ট কয়ের মধ্যে ছোট্ট করে মনে করে এমনি একটা আঁক দিলা, বা কয়ের মধ্যে একটা বুনে দিলে, এমন ভাবে দিও যাতে তুমি বুঝো। কয়ের মধ্যে ছোট্ট করে এমনি দাও না, ছোট্ট করে দাও, তাহলে তো হয়। কেমন? বল, আর কারো কোনো কোশ্চেন? ওকে 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 হ্যাঁ, সলভ ক্লাস ভাই দিব। ঠিক আছে, আমি আজকে আর কথা না বাড়াই, আমি আজকে আর কথা না বলি। ক্লাস তো নিচে আধা ঘন্টা, বাকি আধা ঘন্টা তো ফাও আমি বকবক করছি। যাও, বহুত বকবক হয়েছে, বহুত করে আমার লোক আড্ডা দিছ, এবার একটু পড়াশোনা করো। আর তোমাদের প্রতি ভাই একটা রিকোয়েস্ট থাকবে, আমার যেটা ড্রিম, এই গ্রুপে আমি 5000 মেম্বার দেখতে চাই। বুকে হাত দিয়ে বলো তো তোমরা কয়জন এই গ্রুপে মিনিমাম 20+ ইনভাইট দিছ তোমাদের ফ্রেন্ডদেরকে, মানে যারা এবার অ্যাডমিশন দিচ্ছে প্রত্যেকের তো ফ্রেন্ড, কয়জন দিছ আমি একটু দেখতে চাই। এটা বলে আমি লাইভটা শেষ করে দেবো। আমি একটু দেখতে চাই যে যাদের জন্য আমি এত কষ্ট করি, ওরা, আমি যে ওদেরকে বলছি আমি এই গ্রুপে 5000+ স্টুডেন্ট দেখতে চাই, যে ঢাবি ঢাকা আমি 5000 স্টুডেন্টকে নিয়ে আমি পড়াতে চাই। অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় আগের দিন যেদিন পড়াবো ওই দিন যাতে আমি দেখি যে আমার এখানে 5000 স্টুডেন্টকে আমি সার্ভিস দিচ্ছি আলহামদুলিল্লাহ, আমার নিজের টাকা খরচ করে। কয়জন দিছে আমি একটু দেখি তো, দিছো কেউ? আয়শা খাতুন 60 জন, অ্যাবসলিউটলি সেলুট তোমাকে, 60 জন, অনেক বেশি দিয়ে দিচ্ছ সোনামণি, তুমি অনেক বেশি দিয়ে দিয়েছো, দীর্ঘজীবী হোক। খাদিজা আক্তার লিজা 50+ দিছে আলহামদুলিল্লাহ, এই তো লক্ষ্মী মেয়ে। কবিতা আকলিম 100+ দিছে আলহামদুলিল্লাহ। আর কেউ দেয় নাই, দেখছো? এই যে এতজনের জন্য ইয়ে করে, এই যে মাত্র 3-4 জন ইয়ে করছে। কেমন? ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। জান্নাতুল জান্না, তাই নাকি? জান্নাতুল জান্না, তুমি 2 মিনিট কানে ধরবি, 2 মিনিট কানে ধরবা, 2 মিনিট গোনা গোনা, আমি গনবো না। এখন কয়টা বাজে? 12টা 13, ঠিক 12টা 16 পর্যন্ত, 14 থেকে স্টার্ট করবো, 16 পর্যন্ত কানে ধরবা 2 মিনিট। যদি কানে না ধরো, ডিউতে এই জনম কেন 14 গোষ্ঠীর মধ্যে কেউ ডিউতে চান্স পাবো না যদি কানে না ধরো। কানে ধরো, কানে ধরো, কানে ধরো, তুমি আমার সাথে মজা করো এখানে। কানে ধরো, কানে ধরে কান টানবা,
আমি আর 1-2 গুনতে পারবো না, 14 থেকে 16 পর্যন্ত 2 মিনিট টানা কানে ধরবা। কানে ধরলে ইনশাল্লাহ তুমি চান্স পাবা যদি পড়াশোনা করো। ওকে ওকে লক্ষ্মী সোনামণিরা, আচ্ছা আমি এখন তোমাদের সব সাজেশন গোছাই দিব, একটু পরে সব পিডিএফ পোস্ট করে দেবো। এখানের প্রত্যেকটা প্যারাগ্রাফ, সেন্টেন্স মেকিং, স্টোরি, এক্সপ্লেনেশন উইথ ক্লু, ট্রান্সলেশন প্রত্যেকটার পিডিএফ দেওয়া হয়ে গেছে, মানে একটু পরে বাকিগুলো দিয়ে দেব। বাংলার যেগুলো আছে পিডিএফ সবই দিয়ে দিয়েছি। বি ইউনিট তোমাদের রিটার্নে 40টা মার্ক আমি গুছিয়ে দেওয়ার ট্রাই করছি, আমার হাতে যতটুকু ছিল। আশা করি আর তোমাদের কোনো আফসোস বা টেনশন থাকবে না। আমার জায়গা থেকে আমি যেটা করার ছিল আমি করছি, বাকিটা আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দিলাম। সুখে থেকো, ভালো থেকো। ইনশাল্লাহ আগামীকাল থেকে রাত কয়টায়? 10টায় দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে ক্লাসে। গুড বাই, টাটা, আল্লাহ হাফিজ। কেমন?